তোমাকে খুব ভালোবাসি পরিটা। এই যে দেখো, আমি কখনো কোনো মেয়ের দিকে তাকাই না, কিন্তু তোমাকে দেখার পর থেকে আমি বদলে গিয়েছি। তুমি জানো না, আজীবনে এই প্রথম আমি কতটা শান্তি অনুভব করছি। এরকম শান্তি আমি প্রতিদিন চাই। আমাকে এতটুকু ভালোবাসা দিও, আমি তোমাকে দ্বিগুণ ভালোবাসা দেবো ভরে। আজ তোমার ফ্যামিলি মানছে না আমাকে, একদিন ঠিকই মেনে নেবে, দেখে নিও। হ্যালো স্যার, আজকে রফিকের গ্যাং কিছু মেয়েকে কিডন্যাপ করেছে, বর্ডারে নিয়ে যাচ্ছে। আমাদের সিক্রেট টিম থেকে খবর পেয়েছি। ওকে, তুমি তাদের ফলো করো আর আমাকে লোকেশন মেসেজ করতে থাকো। আমি এখনই বেরিয়ে পড়ছি। ওকে। বলেই ফোন কেটে দিল টাইগার্স গ্রুপের লিডার মাফিয়া কিং আরিয়ান চৌধুরী। তিনি মাফিয়া গ্রুপের লিডার। তিনি মানুষদের কল্যাণের জন্য মাফিয়া গ্রুপ গঠন করেন। তার জীবনে অনেক শত্রু, কারণ অসৎ অসাধু মানুষদের জন্য তিনি ভয়ঙ্কর মানুষ। তার জন্য তাদের অনেক ক্ষতি হয়ে থাকে। এবার তার সম্পর্কে একটু পরিচয় দেওয়া যাক। তিনি হলেন আমাদের গল্পের নায়ক মিস্টার আরিয়ান চৌধুরী। দেখতে গুড লুকিং, হ্যান্ডসাম আর প্রচণ্ড সৌন্দর্যে ভরপুর, জিম করা বডি, স্টাইলিশ। তার এত সৌন্দর্য, তবুও কোনো অহংকার নেই। তিনি তার সৌন্দর্যের জন্য বের হতে পারেন না, তাই সবসময় নিজেকে লুকিয়ে রাখেন। তিনি মেয়েদের থেকে 100 হাত দূরে থাকেন। তিনি মাফিয়া গ্রুপগুলোর মধ্যে তিনিই কিং। আপনারা আগেই জানতে পেরেছেন তার দলের নাম, সেটা আর বললাম না। তিনি অত্যন্ত দুঃসাহসী। অল্প বয়সেই তিনি নিজেকে কিং হিসাবে তৈরি করে ফেলেছেন। তার মধ্যে বাজে কোনো নেশা নেই। তিনি অনাথ। তার দেশের বাইরে নামডাক অনেক। এবার গল্পে যাওয়া যাক, বাকিটুকু পরে আস্তে আস্তে জানতে পারবেন। আরিয়ানকে যিনি খবর দিলেন তিনি হলেন আরিয়ানের খুবই বিশ্বস্ত একজন মানুষ। তার নাম জনি। তার জীবন যাবে, তবুও তিনি আরিয়ানের ক্ষতি হতে দেবেন না। আরিয়ান জনির খবর শুনেই তার 2 বিশ্বস্ত বডিগার্ড সহ তার দলবল নিয়ে ছুটল সেই লোকেশন অনুযায়ী। এদিকে, ওই শালা, তোকে কতবার বলবো তুই আমার পিছনে ঘুরবি না? তবু তুই আবার আমাকে গ্লব নিয়ে প্রপোজ করতে এসেছিস। আজ তো সব চুল ছিঁড়ে ফেলবো। তোকে ভর্তা খাইয়ে তোর ভালোবাসার ভূত ছুটিয়ে দেব। এসেছে আমাকে প্রপোজ করতে, অ্যানাকোন্ডা কোথাকার। স্যার, এবার বোন আমায়, আমাকে কি তুই টাকলু করে ছাড়বি নাকি? হ্যাঁ হ্যাঁ, তাই করব। তোকে কতবার বলেছি আমার এসব ভালো লাগে না, তবুও তুই আমাকে প্রপোজ করলি কেন? ভুল হয়ে গেছে আমার মা, এবার ছেড়ে দে মা, পালিয়ে বাসি। নে, এবার ঋদ্ধিকে প্রপোজ করার তোর শখ মিটেছে। তোকে আমরা সবাই কতবার বলি ও এসব পছন্দ করে না, তবুও তুই যাস বারবার অপমান হতে। ওই রাক্ষসী ডাইনিগুলো তোরা আমাকে না বাঁচিয়ে এমন করলি। ঠিক আছে ঠিক আছে, তোরা কেমন দেখে নিলাম। এরা তো মেয়ে, কিন্তু মানিক, নিলয়, আকাশ, তোরাও আমাকে বাঁচালি না। ঠিক আছে, তোকে বাঁচাতে গিয়ে আমরাও মার খাবো না ওর হাতে? সরি দোষ, পারবো না। তারপর সবাই মিলে ঋদ্ধির বন্ধুরা রিহানকে নিয়ে পালালো, কারণ তারা সবাই জানে ঋদ্ধি খুব ইনোসেন্ট আর শান্তশিষ্ট হলো, খুব বেশি রেগে গেলে কন্ট্রোল হারিয়ে ফেলে। এই হলো আমাদের গল্পের নায়িকা রিয়ানা রাইহান ঋদ্ধি। বাবা মার বড় মেয়ে। ঋদ্ধির আরেকটা ছোট বোন আছে, 10ম শ্রেণীতে পড়ে। আর ঋদ্ধি অনার্স 2য় বর্ষে লেখাপড়া করছে। ঋদ্ধির বাবা ব্যবসায়ী আর মা হাউসওয়াইফ। ঋদ্ধি চায় তার বাবা মায়ের পছন্দের ছেলেকে বিয়ে করতে। কোনো সম্পর্কে জড়িয়ে বাবা মার বিশ্বাস নষ্ট হোক তা চায় না, তাই সে এসব প্রেম ভালোবাসা এড়িয়ে চলে। ঋদ্ধি সেখানে রাগ করে কলেজ থেকে বেরিয়ে চলে আসে ক্লাস না করে। এমন অনেকেই প্রপোজ করে তাকে, কিন্তু বন্ধুকে বারবার ফিরিয়ে দিতে অপমান করতে খারাপ লাগে, তবুও সে অ্যাকসেপ্ট করবে না যতই খারাপ লাগুক। হাঁটতে হাঁটতে ঋদ্ধি একটা শুনশান ছোট্ট রাস্তায় এসে পড়ে। রাস্তাটা খুব নীরব নির্জন, মানুষজন না থাকায় সে ভয় পেয়ে যায়। সে কখনো একাকী বের হয় না, একা থাকতে খুব ভয় পায়। ঋদ্ধি এরকম পরিবেশ দেখেও খুব ভয় পেয়ে অনেক দ্রুত হাঁটতে শুরু করে। কিছু দূর গিয়ে গোলাগুলির আওয়াজ পেয়ে আরও ভয় পেয়ে যায়,
তবুও আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে দেখে অনেকগুলো গাড়ি দাঁড় করানো। তার সামনে কিছু গুন্ডা টাইপ মানুষ দাঁড়িয়ে আর একজন উল্টোমুখী হয়ে দাঁড়িয়ে আছে। পরনে কালো হুডি, কালো প্যান্ট, কালো জুতো, হাতে কালো গ্লাভস পরে আছে। তারপরে একটা বন্দুক নিয়ে সামনের সবগুলো লোককেই নিমিষে গুলি করে দিল। তা দেখতেই ঋদ্ধি নিজেকে ঠিক রাখতে পারেনি, এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। আরিয়ান তার দলবল নিয়ে মেয়েগুলোকে উদ্ধার করে তাদের পাঠিয়ে দেয় তার লোকেদের সাথে। আর ওই নারী পাচারের লোকগুলোকে ঘেরাও করে বন্দুক ঠেকিয়ে গুলি করে মেরে ফেলে। এটাই তাদের শাস্তি। তাদের মারার পরে হঠাৎ একটা মেয়ে চিৎকার ভেসে আসে আরিয়ানের কানে। পিছনে ঘুরে কাউকে দেখতে পায় না, তাই আরেকটু সামনে গিয়ে দেখে একটা মেয়ে সেন্সলেস হয়ে পড়ে আছে। আরিয়ান তাড়াতাড়ি করে মেয়েটির কাছে গিয়ে মেয়েটিকে দেখে থমকে গেল। আমি কি দেখলাম? চোখ সরানো দায়, কি মিষ্টি চেহারা, এক মায়াবতী পরী। চোখগুলো টানা টানা, চোখের চশমা, চোখগুলোকে যেন আরো গোলাপি ফিল্মের চশমায় বন্দি করে রাখা হয়েছে। খাড়া নাক, গোলাপি গোলাপের ফুলের পাপড়ির মতো চিকন দুটি ঠোঁট, খুব আকর্ষণীয়। মুখটা হালকা লম্বা, ঠোঁটের নিচে একটা কালো তিল, থুতনিতে হালকা গর্ত। ওর যা ফেসটাকে আরো আকর্ষণীয় ও রূপবতী করে তুলছে। জীবনে প্রথম কোনো মেয়েকে এত ভালো লাগলো আরিয়ানের। ইস, হালকা বাতাস এসে মেয়েটির সিল্কি লম্বা চুলগুলো মুখের ওপর ফেলে দিল। না, এই মেয়ের সৌন্দর্য যেন বের হতেই আছে। উফ, আর কত ঘেরাও করবে আমায় তুমি রূপবতী? স্যার স্যার মেয়েটি তো অজ্ঞান হয়ে গেছে। স্যার তাকে হসপিটালে নিয়ে যাওয়ার দরকার, না হলে খারাপ কিছু হয়ে যেতে পারে। ও হ্যাঁ, মেয়েটিকে তো হাসপাতালে নিয়ে যাওয়া লাগবে। আরিয়ানের ঘোর কাটে তার দলের লোকের কথায়। তারপর একজন গাড়ি বের করে গেট খুলে দেয় আর আরিয়ান ঋদ্ধিকে কোলে তুলে পিছনের সিটে ঋদ্ধির মাথা তার কোলে দিয়ে বসে পড়ে। তারপর গাড়ি তার লোক চালাতে শুরু করে। ঋদ্ধিকে কোলে তোলার সময় আরিয়ানের মনে হচ্ছিল সে যেন নরম তুলোয় হাত দিল, এত সফট। আরিয়ান ঋদ্ধির দিকে এক নজরে তাকিয়ে আছে। মেয়েটিকে তার খুব ভালো লেগেছে। ইচ্ছে করছে এরকম করে সারা জীবন তার বাহু ডরে রাখতে। অনেক দিন পর আজ যেন খুব শান্তি পাচ্ছে বুকের ভিতর। সে এই মেয়েটির মধ্যে তার শরীর থেকে কি সুন্দর মাতাল করা ঘ্রাণ আসছে, নেশা লাগিয়ে দিচ্ছে আরিয়ানকে। আরিয়ানের একজন লোক বলে উঠল, এই রাসেল স্যারের কি হলো বলতো? স্যার এই প্রথম কোনো মেয়েকে এভাবে দেখছি। দেখ স্যার কেমন করে মেয়েটির দিকে তাকিয়ে আছে, খুব অবাক লাগছে এরা। হ্যাঁ ইয়ার, আমিও অনেকক্ষণ ধরে খেয়াল করছি। স্যার তো কোনো মেয়ের দিকে ঘুরেও তাকায় না। কথা বলতে বলতে হঠাৎ তাদের সামনে মিররের দিকে যাই। তখন তা দেখে তারা সপ্তম আশ্চর্যজনক জিনিস দেখে ফেল। তারা কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থাকার পর রাসেল আবার ফিসফিস করে জাহাদকে বলল, ইয়ার জাহাদ, আমি যা দেখলাম তুই কি তাই দেখলি? ইয়ার, আমি কি দেখলাম? স্যার ওই মেয়ের গালে চুমু দিল। আমি কি এটা সত্যি দেখলাম? আমার সব কিছু স্বপ্ন স্বপ্ন লাগছে বলেই চোখ কচলানো শুরু করলো। ভাইরে, আমাকে একটা চিমটি কাটতো। এই তোমরা দুজন চিৎকার করছো কেন? ওর সমস্যা হবে। চুপচাপ দেখে শুনে গাড়ি ড্রাইভ করো। গট ইট। ইয়া আল্লাহ, জাহাদ জাহাদ, ওই হারামি। কি হয়েছে দেখছিস না? অষ্টম আশ্চর্যজনক জিনিস দেখি। তাদের অষ্টম আশ্চর্য জিনিস হলো তাদের বস মেয়েটির গালে স্লাইড করছে আর মুচকি মুচকি হাসছে। রাসেল আমাদের বস প্রেমে পড়েছে। দেখ মেয়েটিকে কেমন করে বুকের মধ্যে নিয়ে আছে। আরিয়ান বসে বসে সে খুব মজার কিছু করছে। তার মনে হচ্ছে সে কখনো ঋদ্ধির চুল নিয়ে খেলা করছে, আবার কখনো তার গালে ঠোঁটে স্লাইড করছে, যেন এটি তার জন্য খুব মজার খেলা। কখনো কখনো গালে চুমু খেয়ে বসছে। আর এগুলো দেখে তার বডিগার্ড দুটো চমকে চমকে উঠছে, কারণ তাদের বসকে তারা এই প্রথম এমন রূপে দেখলো। হঠাৎ গাড়ি ঝাঁকুনিতে ওঠে আর অমনি আরিয়ান রেগে যায়। তোমরা দেখে শুনে গাড়ি চালাতে পারো না? ওর যদি কিছু হয় তো তোমাদের একটাকেও আস্ত রাখবো না। মাইন্ডেড। আরিয়ান ঋদ্ধির দিকে তাকিয়ে বলতে লাগলো, তোমার কিচ্ছু হবে না করি। আর বেশি দূর নেই, আমরা চলে এসেছি। হসপিটালে আর কিছুক্ষণ সময় লাগবে যেতে। এই জিয়াদ, আমার কালের কোটটা দাও। গেট আপটা চেঞ্জ করা লাগবে। গাড়িটা কিছুক্ষণের জন্য সাইড করো একটু, না হলে ঝাঁকুনি তো ও পড়ে যাবে।
জাহাদের দিকে তাকিয়ে। জি স্যার, এখনই দিচ্ছি। তারপর আরিয়ান তার কালি নিয়ে তার হাতে পায়ে মুখে মেখে অতি ফর্সা থেকে শ্যামলা রূপ ধারণ করলো। এটা সে প্রায় করে থাকে, কারণ তাকে ছোট থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত নারী পুরুষ সবাই তাকে হাঁ করে গিলে খায়। মেয়েরা তাকে দেখলে পাগল হয়ে যায়। অনেক মেয়ে রাস্তাঘাটে তাকে দেখে পাগলামি শুরু করে দেয়। তাই আরিয়ান এসব পাগলামি থেকে বাঁচার জন্য কালি মেখে থাকে বাইরের মানুষের মধ্যে থাকাকালীন। তারপর আবার গাড়ি চলতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যে তার পৌঁছে গেল হসপিটালে। হসপিটালে ঢুকেই আরিয়ান চিৎকার করে ডক্টরকে ডাকতে শুরু করলো, যেন কি না কি হয়ে গেছে। আরিয়ানের লোকগুলো আরিয়ানের কাণ্ড দেখে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। ডক্টর আরিয়ানের কথা শুনে জলদি ছুটে আসে কি হয়েছে তা দেখার জন্য। হয়তো সিরিয়াস কিছু হয়েছে বলেই এমন চিৎকার শুরু করেছে, কিন্তু এসেই তিনি তেমন কিছু না, সাধারণ রোগী। আরিয়ান ডক্টরকে দেখে বলে ওঠে, ডাক্তার প্লিজ, ওর কি হয়েছে একটু দেখুন। ও চোখ খুলছে না কেন? অনেকক্ষণ হইতে গেল, তবু জ্ঞান ফিরে আসছে না। ডক্টর রিদ্ধির চোখ চেক করার সময় হঠাৎ আরিয়ান বলল, ডাক্তার আস্তে, ওর লাগবে তো। ও যদি এক বিন্দুও ব্যথা পায় তাহলে আপনাকে কিন্তু আমি ছাড়বো না, মেরেই ফেলবো বলে দিলাম একদম। শুনুন মিস্টার, কি যেন নাম আপনার? আরিয়ান, আরিয়ান চৌধুরী, ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস বিজনেসম্যান। ও সে যাই হোক, ওনার তেমন কিছু হয়নি। কিছুতে হয়তো ভয় পেয়েছে, তাই হয়তো সেন্সলেস হয়ে গেছে। আর ওনার ব্যথা পাওয়ার কারণটা হলো চিৎকার করতে গেলে অমন একটু আধটু ব্যথা পেতেই পারে। আরিয়ানের কাঁধ চাপড়ে। ইয়াংম্যান, আমি বুঝতে পারছি আপনি আপনার ওয়াইফকে খুব ভালোবাসেন, তাই তার অল্প ব্যথাও সহ্য করতে পারছেন না। কিন্তু ইয়াংম্যান, আমাদের তো কিছুই করার নেই। থাকলে আমরা অবশ্যই চেষ্টা করতাম যাতে রোগীকে কোনোভাবে ব্যথা না পাই। ডোন্ট ওয়ারি, 2-1 ঘন্টার মধ্যেই জ্ঞান ফিরে আসবে, কিন্তু তার আগে তাকে ঘুমের ইঞ্জেকশন আর স্যালাইন দেওয়া লাগবে। মেয়েটি খুব দুর্বল আছে, শরীরে তার পর্যাপ্ত শক্তির অভাব রয়েছে। আচ্ছা ঠিক আছে, ওর সুস্থতার জন্য যা জরুরি সব করুন, যত টাকা লাগে দেব। না, আমার খরচ লাগবে না, অল্পতেই হবে। ওর তেমন কিছু সিরিয়াস হয়নি, শুধু এক্সট্রা মেডিসিন আর স্যালাইনের টাকা লাগবে। ওকে। তারপর ডক্টর স্যালাইন রেডি করে যখন রিদ্ধির হাতে স্যালাইনের সুচ ফুটাতে যায়, তখনই আরিয়ান আবার চেঁচিয়ে উঠে বলে, কি করছেন কি আপনি? ওর লাগবে তো। না, আমি সুচ ফোরাতে দেব না, ও ব্যথা পাবে। বলে আরিয়ান কিছুতে রিদ্ধির হাতে সুচ ফুটতে দিচ্ছিল না। অবস্থার বেগতিক দেখে রাসেল আর জাহাদ দৌড়ে আসে আর আরিয়ানকে বোঝাতে শুরু করে। স্যার, মেয়েটিকে বলার পর আর বাকিটা বলতে পারলো না। তার আগে রাসেলের গালে ঠাস করে একটা থাপ্পড় পড়ল। এই, তোর সাহস তো কম না, ওকে মেয়েটি বলছিস? ম্যাম বলবি। এবার থেকে বুঝতে পারলি, কথাটা কানে ঢুকিয়ে নে ভালো করে। জি, মনে থাকবে। গালে হাত দিয়ে মাথা নিচু করে। আর রাসেলের গালে থাপ্পড় পড়া দেখে জাহাদও নিজের গালে হাত দিয়ে বসে আছে। ইস, ও বলতে তো ওর গালও পড়তো। বড় বাচ্চা বেঁচে গেছে, বেচারা ভেবে শান্তি পাচ্ছে সে। ওইদিকে ওদের ঝগড়ার ফাঁকে ডক্টর তার কাজ ছেড়ে পালিয়ে গেছে। তিনি বুঝে গেছেন এখানে থাকলেই তার বিপদ হতো, তাই সে মানে কেটে পড়েছেন। আরিয়ানের হঠাৎ ঝগড়ার সময় রিদ্ধির দিকে চোখ যায় আর সে শান্ত হয়ে যায়। আস্তে আস্তে তার দিকে এগিয়ে একটি টুল নিয়ে রিদ্ধির পাশে বসে পড়ে আর রিদ্ধির হাতের দিকে তাকিয়ে দেখল হাতে স্যালাইন দেওয়া আছে। রাগ উঠল পরক্ষণে, সেটাকে দমিয়ে নিল। আর এদিকে বেচারা রাসেল আর জাহাদ তাড়াতাড়ি কেবিন থেকে বের হয়ে পালালো। থাকলে না জানি আরও কত কি হতো। ব্যারিকেডের দুদিকে পিস্তল হাতে দাঁড়িয়ে পড়ল। আরিয়ান রিদ্ধির দিকে কিছুক্ষণ মায়াভরা মুগ্ধ চোখে তাকিয়ে থাকলো, যেন তার দীর্ঘকালের চক্ষু তৃষ্ণা মেটাচ্ছে। তারপর রিদ্ধির হাত নিয়ে অজস্র চুমুতে ভরিয়ে দিতে লাগলো। আর রিদ্ধির সারা মুখেও চুমুতে চুমুতে ভরিয়ে দিল, যেন এটাই তার প্রধান কাজ। চুমু দিয়ে সে শান্ত হয়ে রিদ্ধির গলায় মুখ গুজে খুব সাবধানে শুয়ে রইল। রিদ্ধি তার হঠাৎ পাওয়া ভালোবাসা, তার মনে হচ্ছে এই মেয়েটি ছাড়া সে অচল। ওকে ছাড়া আরিয়ান বাঁচতে পারবে না। মনে হয় যেন ও চোখের আড়াল হলেই ও পাগল হয়ে যাবে। ওর কষ্টগুলো যেন ওর বুকে সূচের মতো বিধে। আচ্ছা, ও যদি জ্ঞান ফিরে চলে যেতে চায় তখন কি হবে? না না,
ওকে আমি কখনোই কোনো মতে যেতে দেব না। আমার বুকের ভিতরে লুকিয়ে রাখবো, কাউকে দেব না, কাউকেই না। যে নিতে আসবে তাকেই খুন করব। এদিকে মিসেস রিসা রায়হান আর রিদ্ধির ছোট বোন রিধি দুজন মিলে কান্নাকাটি শুরু করে দিয়েছে, কারণ সন্ধ্যা হয়ে গেছে। তবুও তাদের বাড়ির বড় মেয়ে রিদ্ধি এখনও বাড়ি ফিরে আসেনি। এরকম তো কখনো হয় না, কোনো বিপদ হলো না তো তার মেয়েটার। এই ভেবে ভেবে রিদ্ধির মা মিসেস রিসা রায়হান অস্থির হয়ে যাচ্ছে। তিনি রিদ্ধির বেস্ট ফ্রেন্ড মিমিকে ফোন দিয়ে জানতে চাইলে বলে সে আজ কলেজে যায়নি, তাই জানে না কিছু। আর রিদ্ধির আরেক ফ্রেন্ড তিশাকে কল দিলে তিশা বলে রিদ্ধি ক্লাস না করে নাকি বের হয়ে গেছে বাসার উদ্দেশ্যে। এসব শুনে মামি আরও পাগল প্রায় অবস্থা শুরু করেছে। মেয়েটা যে তাদের কলিজার টুকরো। ওদিকে রিদ্ধির বাবা মিস্টার দিশান রায়হান বড় মেয়ের খবর শুনে তাড়াহুড়ো করে অফিস থেকে দ্রুত তার সাদা ধবধবে গাড়ি চালিয়ে ছুটে আসতে লাগলো। বাসে এসে তার ওয়াইফ ও ছোট মেয়ের অবস্থা দেখে তিনি চিন্তায় পড়ে যান কি করবেন উনি। তারপর কিছু একটা ভেবেই ভাইয়ের ছেলে শায়ানকে কল দিয়ে ডাকে। তাকে নিয়ে তিনি বেরিয়ে পড়েন রিদ্ধিকে খোঁজার উদ্দেশ্যে। আর রিদ্ধির মা বোনকে সামাল দেয় তার চাচি আর তার অষ্টম শ্রেণী পড়ুয়া চাচাতো বোন শায়ানা রায়হান। এইদিকে বেশ কয়েক ঘন্টা পর রিদ্ধির জ্ঞান ফিরে আসে। তারপর সে চোখ পিটপিট করে চারিদিকে তাকানোর চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়, কারণ তাকাতে গেলেই রিদ্ধির অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পায় না। আর শরীরও কেমন জানি ভারী ভারী অনুভব করছে। রিদ্ধি ভাবছে, হায় আল্লাহ, এ কি হলো আবার? আমি কি আমার নাতি নাতনিদের বিয়ে দেখতে পারবো না? তার আগে আমার উগান্ডার অচিনপুরের বরটাকে বিধবা বানিয়ে দিল। বলেই কান্না শুরু করলো। হঠাৎ কারোর কান্নার আওয়াজে আরিয়ানের ঘুম ভেঙে গেল। সে বুঝতে পারছে না কে কান্না করছে। এতক্ষণ সে কি সুন্দর শান্তির ঘুম দিচ্ছিল তার পরিটাকে জড়িয়ে। উফ, এখন তার মেজাজটা খুব খারাপ হচ্ছে। এখন তার সামনে পেলে তাকে খুন করতো তার শান্তির ঘুম ভাঙানোর অপরাধে। এবার আরিয়ান অনুভব করলো কান্নার আওয়াজ তার কানের খুব কাছ থেকে আসছে। আর কিছু ভেজা ভেজা অনুভব করছে, আর রিদ্ধি নড়চড় করছে। তার মানে তার পাখিটার জ্ঞান ফিরেছে। তাই তাড়াহুড়ো করে আরিয়ান রিদ্ধির উপর থেকে উঠে রিদ্ধিকে একটার পর একটা কথা জিজ্ঞেস করতে লাগলো। জান পাখি আমার, এখন তোমার কেমন লাগছে? শরীরে কোথাও কি ব্যথা লাগছে? ব্যথা লাগলে বলো, ওই ডাক্তারের আমি আজকে খবর করে ছাড়বো। আমার জান পাখিকে ব্যথা দেয়, সাহস কত! ওর চাকরি আমি ফিনিশ করে দেব। বেবি সোনা আমার, কান্না করে না। রিদ্ধি আরিয়ানের এসব কথা শুনে অবাকে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। আর মনে মনে ভাবছে, লোকটা কি পাগল হয়ে গেল? একটা অচেনা অজানা মানুষ আমাকে এগুলো কি বলছে? এসব ভাবতে ভাবতে রিদ্ধি কাঁদতেই ভুলে গেছে। শুধু বড় বড় চোখ করে আরিয়ানের দিকে তাকিয়ে আছে। আরিয়ান মনে করেছে তার আদুরি কথাই কাজ দিয়েছে, তাই সে বাচ্চাদের মতো খুশি হয়ে রিদ্ধিকে বলতে লাগলো, এই তো আমার সোনা পাখিটা চুপ হয়েছে। রিদ্ধি এরকম পরিস্থিতি দেখে ঘাবড়ে গিয়ে আরও জোরে জোরে কান্না করছে আর প্রলাপ বকেই যাচ্ছে আম্মুর কাছে যাবে বলে। আর আরিয়ানের এই কথা শুনে মেজাজ গরম হয়ে যাচ্ছে। তার পরিটা তার কাছ থেকে যেতে চাইছে। না, এটা হতে পারে না। আমি ওকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। এদিকে মিস্টার দিশান রাহেন সব জায়গা খুঁজেও যখন পেলেন না, তখন তিনি গাড়িতে হেলান দিয়ে মুখে হাত দিয়ে কান্না করতে লাগলেন। তার বড়ই আদরের লক্ষ্মী মেয়ে। বড় মেয়ে হিসেবে রিদ্ধি খুব আদরের সবাই। ওনার বিশ্বাস রিদ্ধি তার বিশ্বাস হারাবে না কোনো উল্টাপাল্টা কিচ্ছু করে। তাহলে নিশ্চিত কোনো বিপদে পড়েছে। এখন তার ভয় হচ্ছে খারাপ কিছু হয়নি তো। শায়ন তার চাচ্চুকে ভেঙে পড়তে দেখে নিজেও কী করবে বুঝতে পারছে না, কারণ রিদ্ধির ওর 1 বছরের বড় হলো, ওদের মধ্যে বন্ধুত্ব খুব ভালো। শায়নের নিজেরও খুব কষ্ট হচ্ছে, নিজেকেই সামলাতে পারছে না। কিন্তু এখন ওর চাচ্চুকে না সামলালে খুব খারাপ হয়ে যাবে। তাইও এবার চাচ্চুকে সান্ত্বনা দিতে এগিয়ে গেল। চাচ্চু, চাচ্চু প্লিজ তুমি শান্ত হও। আমরা ইনশাল্লাহ রিদুকে খুঁজে পাবো। রিদু আমাদের আদরের, ওর কিচ্ছু হবে না। আমরা তো আছি,
আমরা ওকে খুঁজে বের করবই। শান এতক্ষণ ধরে বলেই যাচ্ছে, কিন্তু তার চাচ্চুর কোনো সারা শব্দ পাচ্ছে না দেখে শান একটু ভয় পেয়ে গেল। তাই তাড়াহুড়ো করে তার চাচ্চুকে ধাক্কা দিয়ে দেখল। ধাক্কা খেয়ে তার চাচ্চু দিশান রায়ন হেলে পড়ে গেল। শান তার চাচ্চুকে এরকমভাবে দেখে হতভম্ব হয়ে যায়। 2 থেকে 3 মিনিট ওরকমইভাবে চুপচাপ বসে থাকে। তারপর হঠাৎ পাশ থেকে গাড়ির আওয়াজে তার হুঁশ ফিরে আসে। তারপর তাড়াহুড়ো করে চাচুর পালস চেক করে দেখে ঠিক আছে। তখন শান শান্তির নিঃশ্বাস ফেলে। শান তার চাচুকে ধরে ড্রাইভিং সিট থেকে প্যাসেঞ্জার সিটে এনে বসিয়ে দেয় আর নিজে গাড়ি ড্রাইভ করে হসপিটালে নিয়ে যায়। বাড়িতে সবাই এমনিতে টেনশনে আছে, তাই আর বাড়িতে কিছু জানালো না। চাচুর কথা শুনতে পেলে আরও টেন্স হয়ে যাবে। শুধু নিজের আব্বুকে চুপি চুপি বলে রাখলো, আর আব্বু যেন সুযোগ বুঝে একবার হসপিটালে দেখতে আসে। হসপিটালের ঠিকানা দিয়ে রাখে। সেজন্য শান হসপিটালে নিয়ে এসে ডাক্তারকে দেখালো। ডাক্তার বলল, অতিরিক্ত টেনশনের ফলে মাথায় চাপ পড়ায় অজ্ঞান হয়ে গেছে, তেমন কিছু হয়নি। ভাগ্য ভালো, শুধুই জ্ঞান হারিয়েছে। হার্ট অ্যাটাকের সম্ভাবনা ছিল, তবুও ভাগ্যের সহায়, সেজন্য বেঁচে গেছে। মজার ব্যাপার হলো ঋদ্ধি যে হাসপাতালে আছে সেখানেই তার আব্বুকে নিয়ে যাওয়া হয়। ঋদ্ধির আব্বুকে ইনজেকশন দেওয়া হয় যাতে তাড়াতাড়ি জ্ঞান ফিরে আসে, আর কিছু মেডিসিন লিখে দেয়। সেগুলো আনার জন্যই শান কেবিন থেকে বাইরে বের হয়। তারা 3 তলার একটা কেবিনে আছে, আর ঋদ্ধিরা 2 তলার কেবিনে সিঁড়ির পাশের একটা রুমে পড়ে। ওদিকে ঋদ্ধি কেঁদে যাচ্ছে বাড়ি যাবে বলে, আর আরিয়ান কোনো মতে থামাতে পারছে না। ঋদ্ধি অপরিচিত মানুষ খুব ভয় পায়। ছোট থেকেই ও পরিচিত ছাড়া অপরিচিতদের সাথে মিশেনি কখনো। মা বাবা, আশপাশ, কাজিন আর বন্ধু বান্ধব এসব নিয়েই ওর দুনিয়া। তাই তো ভয় পেয়ে গেছে এভাবে একজন অপরিচিত মানুষের সাথে থাকতে। তাও আবার কখন থেকে কিনা কি কথা বলে যাচ্ছে সেটা তো আছেই, কিন্তু যেভাবে জড়িয়ে ধরে আছে, যে ভয়ে ওর জান যায় যায় অবস্থা। আরিয়ান তো ভেবেই পায় না এত বড় মেয়ে এভাবে বাচ্চাদের মতো কান্না করছে কিভাবে। আরিয়ান এবার আর থামাতে না পেরে দিল এক ধমক। ধমক দিয়ে চিৎকার করে বলে উঠল, চুপ, একদম চুপ। এবার আর একটুও কাঁদবে না। এবার বাড়ি যাওয়ার কথা বললে মুখে টেপ দিয়ে হাত পা বেঁধে রাখবো একদম। আরিয়ানের কথা শুনে ঋদ্ধি কিছুক্ষণ চোখে টলমলো পানি নিয়ে চুপ থেকে আবার পুরোদমে আবার চিৎকার করে কান্না শুরু করলো। বেচারা আরিয়ান মাথায় হাত দিয়ে বসে পড়ে, আর কিছুক্ষণ পর পর মাথায় চাপড় মারে আর মনে মনে বলে, এ কোন মেয়েকে মনে লাগলো আমার? দুনিয়াতে কি আর কোনো মেয়ে ছিল না? এর চোখে এত পানি আসে কোথা থেকে? চোখে কি পানির ট্যাঙ্কি পড়ে আছে নাকি? একসময় চেক করে দেখা লাগবে। আর এদিকে ঋদ্ধির কান্নার জন্য আরিয়ানের 2 বডিগার্ডের মাথাও নষ্টের জোগাড় হবার উপক্রম, কিন্তু তাদের কিছুই করার নেই চুপ করে থাকা ছাড়া। এখন তাদের নিজেদেরই কান্না করতে ইচ্ছে করছে এরকম পরিস্থিতিতে। ভাবছে না জানি ওদের বস কেমন করে সহ্য করছে, সেটাই ভেবে পাচ্ছে না তারা। ঋদ্ধি যখন কান্না করছিল তখন ওখান দিয়ে শান যাচ্ছিল। তখনই ঋদ্ধির আওয়াজ শুনতে পাই আর থেমে যাই। পা যেন আর চলতে চায় না। এটা কি ও সত্যি শুনতে পাচ্ছে নাকি ওর ভ্রম? এসব ঋদ্ধির কান্নার আওয়াজ শুনেই মনে হয়েছে এটাই ঋদ্ধি, কারণ ঋদ্ধির কান্না ওদের বাড়িতে ফেমাস। ছোটোখাটো কিছুতেই কান্না করা ওর স্বভাব। ওদের বাসায় সবাই জানে কান্নাতে নোবেল দিলে ঋদ্ধি সর্বপ্রথম পেয়ে যেত। ও যে হারে কান্না করে, একবার চেক করে দেখলে ক্ষতি কি? কিন্তু এখানে এত গার্ডের ব্যবস্থা কেন সেটাই বুঝতে পারছি না। কে এমন ভিআইপি মানুষ আছে যে তাকে এভাবে বন্দুক হাতে নিয়ে গার্ডের ব্যবস্থা করে রাখতে হবে? শান এসব ভাবতে ভাবতে এবার কথার আওয়াজ পেল। একটা ছেলে আর মেয়ের আওয়াজ পাওয়া যাচ্ছে। একটা ঋদ্ধির মতো গলার আওয়াজ পাচ্ছে, আর আরেকজন সে কে বুঝতে পারছে না। তখনই জাহাদ দেখলো শান দরজার কাছে দাঁড়িয়ে আছে। জাহাদ রাসেলকে বলে ওকে এগিয়ে আসলো শানের কাছে। এই যে ভাই, এখানে কি করছেন? এখানে দাঁড়িয়ে থাকা নিষেধ। দাঁড়ানোর ইচ্ছে হলে অন্য জায়গায় গিয়ে দাঁড়ান। আমাদের স্যার জানতে পারলে খবর আছে আপনার। আচ্ছা স্যার, এই রুমে একটি মেয়ের কান্নার আওয়াজ পেলাম। সেই মেয়েটির নাম কি জানতে পারি? না ছোট ভাই, সেটা আমাদের বলার আদেশ স্যার দেয়নি। প্লিজ ভাই একটু বলেন না, না হলেও মেয়েটিকে একটু দেখতে চাই। মেয়েটির কণ্ঠ আমার অনেক চেনা চেনা লাগছে।
শানের কথায় জাহাদ আর রাসেল একে অপরের মুখে দিকে তাকাই। শুধু তাদের এরকম করতে দেখে শান আবারও বলে ওঠে, স্যার প্লিজ একটু দিন না দেখতে। আমি জাস্ট একটু দেখব, একটু শুধু। আমার বোনকে আমি খুঁজে পাচ্ছি না, ওকে না পেলে বেঁচে থেকেও মৃত হয়ে যাব। আচ্ছা, আপনার বোনের নাম কি? ঋদ্ধি। রাসেল আর জাহাদ দুজনেই চমকে বলে উঠল, ঋদ্ধি? জি স্যার। আপনারা কি কেউ চেনেন এ নামের কাউকে? না না, আমরা এই নামের কাউকে চিনি না। ওরে বাবা, এই ছেলেটা বোনকে খুঁজতে এসেছে। স্যার তো কিছুতেই ম্যামকে দেবেন না। রাসেল ফিস ফিস করে বলল, জাহাদ, এই ছেলেকে এখান থেকে জলদি সরানো লাগবে। ম্যামকে চিনে ফেললে ঝামেলা বাঁধবে, তখন স্যার আমাদের আস্ত রাখবে না, সাথে চাকরিটাও যাবে। প্লিজ স্যার, আজ ওকে না পেলে বাসায় চাচু চাচিকে কি জবাব দেব? চাচু ঋদ্ধিকে না দেখতে পেয়ে হয়তো এবার হার্ট অ্যাটাক করেই ফেলবে। শানের কথা শুনে আর নাম শুনে ওরা শিওর হয়ে গেল। এটাই ম্যামের ভাই, আর উনি তার বোন, মানে ম্যামকেই খুঁজছেন। না না, তার খবর কিছুতেই দেওয়া যাবে না। এই ছেলেকে দিলেই খবর আছে আমাদের। আসলে আরিয়ান ঋদ্ধিকে হসপিটালে আনার সময় তার লোকেদের বলে দেয় ঋদ্ধির সম্পর্কে খোঁজ নিতে। তখনই তারা জানতে পারে ঋদ্ধির সম্পর্কে। আসলে ছোট ভাই, বলছিলাম কি, স্যারের ওয়াইফ অসুস্থ, তাই উনি কান্না করছিলেন। এখানে আপনার বোন ঋদ্ধি থাকে না। প্লিজ দেন না ভাই একটু। আমার মন বলছে আমার বোন ভেতরে আছে। বললাম না আপনাকে, স্যারের ওয়াইফ আছে এখানে। স্যার ম্যামকে দেখতে নিষেধ করেছেন, তাকে দেখার অনুমতি বাইরের কাউকে দেয়নি। আরে স্যার, একটু দেখালে কিছু হবে না। ওদের চেঁচামেচির আওয়াজ শুনে ঋদ্ধিকে ছেড়ে আরিয়ান উঠে আসে, আর ঋদ্ধিকে আরিয়ান ছেড়ে দেওয়াই ঋদ্ধি হাঁপ ছেড়ে বাঁচে। এতক্ষণ ওর দম আটকে যাচ্ছিল। আরিয়ান দরজা ফাঁক করে দেখে একটা ছেলে দাঁড়িয়ে আছে, 18 থেকে 19 বছর বয়সের হবে। আরিয়ান বের হয়ে জিজ্ঞেস করলো, হোয়াট হ্যাপেন? কিন্তু শান আরিয়ানের দিকে নজর দিতেই তার নজর যায় রুমে বসে থাকা ঋদ্ধির দিকে। আরিয়ান দরজা ফাঁক করার সময় শান ঋদ্ধিকে দেখে ফেলে। শান তখনই ঋদ্ধি ঋদ্ধি বলে ডাকতে শুরু করে। শানের মুখে ঋদ্ধি নাম শুনেই আরিয়ান চমকে ওঠে, আর আরিয়ানের গার্ডরা ভয় পেয়ে যায়, কারণ শান ঋদ্ধিকে দেখে ফেলেছে। আরিয়ান তো তাদের আস্ত রাখবে না এখন। আরিয়ান ভয় পেয়ে গেছে ঋদ্ধির বাসার লোককে দেখে। এখন তো তাহলে ঋদ্ধিকে কেড়ে নেবে। এখন কি করবে আরিয়ান তাড়াতাড়ি করে গেট লাগিয়ে ঋদ্ধির কাছে যায়, কিন্তু এতক্ষণে ঋদ্ধিও বুঝে গেছে যে তাকেই ডাকছে। ঋদ্ধি শায়নের গলার আওয়াজ পেয়ে শায়ন শায়ন বলে চিল্লাতে শুরু করে, আর হাতের ক্যানোলা খুলে ফেলে। জোরে টান দেওয়াতে হাত থেকে রক্ত পড়তে শুরু করে, তবুও তার সেদিকে খেয়াল নেই। ঋদ্ধির এখন একটাই কথা মনে হচ্ছে, ওকে শায়নের কাছে যাওয়া লাগবে। কিন্তু শায়নের কাছে ছুটতে যাওয়ার আগে আরিয়ান আর ঋদ্ধিকে ধরে ফেলে। ঋদ্ধি বারবার বলতে শুরু করে, ছাড়ুন ভাই, ছাড়ুন, প্লিজ ছেড়ে দিন ভাই, আমি সায়নের কাছে যাব। সায়ন, আমাকে এখান থেকে নিয়ে যা প্লিজ, আমি বাড়ি যাব। ঋদ্ধি শায়ন শায়ন বলে চিৎকার করে কাঁদতে থাকে। শায়নও ঋতু ঋতু বলে ডাকতে থাকে। শায়নকেও গার্ডগুলো শক্ত করে ধরে আছে। আরিয়ান ঋদ্ধিকে শক্ত করে ধরে এনে কেবিনের সিটে বসে পড়ে, আর ঋদ্ধিকে কোলে নিয়ে বসে থাকে। আর ঋদ্ধির হাতে রক্ত মুছে মেডিসিন দিয়ে ব্যান্ডেজ করে দেয়। আরিয়ান খুব ভয় পেয়ে আছে, ও ঋদ্ধিকে কিছুতেই যেতে দেবে না। ঋদ্ধিকে কোলের উপর নিয়ে আরও শক্ত করে জড়িয়ে ধরে, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। আমি কিছুতেই তোমাকে যেতে দেব না, বারবার বলতে থাকে, আর ঋদ্ধিকে চুমু দিতে থাকে। ঋদ্ধির মাথা বুকে জড়িয়ে বসে আছে আরিয়ান। এদিকে শায়ন ওদের সাথে না পেরে কিছুক্ষণ চুপ করে হঠাৎ করে ঠেলা দিয়ে রুমে ঢুকে যায়। রুমে ঢুকে দেখে একজন শ্যামলা, লম্বা, সুন্দর সেই লোকটা ঋদ্ধিকে কোলে নিয়ে জড়িয়ে ঋদ্ধির মাথা বুকে নিয়ে বসে আছে। আর ঋদ্ধি কাঁদছে, কাঁদতে কাঁদতে হিসকে উঠে গেছে। শায়ন ঋদ্ধি বলে ডাক দিল, আর ঋদ্ধি ধরপড়ে উঠে যায়, কিন্তু আরিয়ান উঠতে দেয় না। ঋদ্ধিকে আরও বুকের মধ্যে ঢুকিয়ে নেয়। শায়ন দৌড়ে ঋদ্ধির কাছে যায়, কিন্তু ঋদ্ধির কাছে যেতে আরিয়ানের গার্ডরা তাকে আবারও ধরে ফেলে। তবুও শায়ন ঋদ্ধিকে ধরতে যায়, আর ঋদ্ধি ঋদ্ধি বলে ডাকতে থাকে। ঋদ্ধি অনেক কানাকাটি করে, কিন্তু শায়নকে ঋদ্ধিকে ধরতে দেয় না। ঋদ্ধিকে নিয়ে আরও কর্নার রেখে এসে যায় আরিয়ান, যেন ছোট বাচ্চা তার পছন্দের জিনিস কেউ কেড়ে নেবে বলে।
তাই সে কোনায় গিয়ে লুকিয়ে থাকে। আরিয়ান ঋদ্ধিকে কোলে নিয়ে কর্নারে গুটি সিটি মেরে বসে পড়ে। শান এসব দেখে অবাকের উপর অবাক হচ্ছে। না না, আমি ওকে দেব না, কাউকে দেব না। তুমি চলে যাও, আমি ওকে দেব না। আমি ওকে ভালোবাসি, খুব ভালোবাসি। কিন্তু ঋদ্ধি আপনাকে ভালোবাসে না, ও আপনার কাছে থাকতে চায় না। আপনি ওকে ছেড়ে দিন বলছি। বলছি না আমি ওকে ছাড়বো না। আমার মরার আগ পর্যন্ত আমি ওকে ছাড়বো না, কখনোই না। ও আমার জান, আমি ওকে ছাড়বো না। আরিয়ানের আজীব ব্যবহারগুলো দেখে তার গাঁটগুলো রীতিমতো টাস্কি খেতে আছে। তারা ভেবেই পায় না আরিয়ানের মতো শক্ত রাগী মানুষ এমনটা কেমন করে হতে পারে না। এই আরিয়ানকে যেন তারা চিনতে পারছে না। ওদিকে ঋদ্ধির আপুর জ্ঞান ফিরে এসেছে, তাই বাড়ি কে কে আছে খুঁজতে খুঁজতে ওদের কাছে চলে আসে। আর ঋদ্ধিকে দেখে দৌড়ে আসে, ঋদ্ধির কাছে চলে আসে। ঋদ্ধিমা, আমরা তোকে কত খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। তুমি হসপিটালে কি করছো আম্মু? আপনি চলে যান, আমি ওকে ছাড়বো না। ও আজ থেকে শুধুই আমার, আর কারো না। বুঝতে পেরেছেন? নাও গেট আউট। আরিয়ানের কথা শুনে ঋদ্ধির আপু কিছুক্ষণ চুপ থেকে বোঝার চেষ্টা করে আসলে হয়েছেটা কি, কিন্তু কিছুই বুঝতে পারছে না। আর ছেলেটাই বা ঋদ্ধিকে কেন এভাবে গুটিসুটি মেরে কোলে নিয়ে বসে আছে, আর কেনই বা ঋদ্ধিকে যেতে দিতে চাইছে না। বাবা, তুমি কি বলতে চাইছো? আমি কিছুই বুঝতে পারছি না। তুমি আমার মেয়েকে দিতে চাইছো না কেন? ও কি কোনো দোষ করেছে? কোনো দোষ করে থাকলে ক্ষমা করে দাও, আর কোনোদিন কোনো কিছু করবে না। আমি কথা দিচ্ছি, এবার তুমি ওকে আমাকে দিয়ে দাও। ওকে না দিয়ে গেলে ওর আম্মু আরও অসুস্থ হয়ে যাবে। না না, আমি ওকে দেব না, কখনো না। আমি নিজে ওকে আজ বিয়ে করে নিজের সাথে নিয়ে যাবো, কোনো দিনও দেব না। ও শুধু আমার। আরিয়ান ঋদ্ধিকে আড়াল করে আঁকড়ে ধরে আছে। ঋদ্ধি তো এসব কিছুই জানতে পারল না, কারণ সে কাঁদতে কাঁদতে আরিয়ানের বুকে ঘুমিয়ে পড়েছে। ঘুমের ইঞ্জেকশনের রিয়াকশন এখনও আছে, তাই সে এখন গভীর ঘুমে। তাকে নিয়ে কত কি হয়ে গেল তা থেকে সে একদম বেখবর। চাচ্চু, আমি অনেকক্ষণ থেকে চেষ্টা করছি ঋদ্ধিকে নিতে, কিন্তু উনি দিতেই চাইছেন না। চাচ্চু, আমাদের উচিত এখন পুলিশকে খবর দেওয়া। তাছাড়া উনি কিছুতেই দেবে না আমাদের ঋদ্ধুকে। দেবে না মানে? উনি পেয়েছেনটা কি? আমার মেয়ে, আর আমাকেই দেবে না? আশ্চর্য কথা। আরিয়ান ঋদ্ধিকে নিয়ে যাওয়ার কথা শুনে চোখ লাল করে ভয়ঙ্করভাবে চিৎকার দিয়ে বলে উঠল, আর্মি পুলিশ যা পারেন নিয়ে আসেন, কিন্তু আমি ওকে ছাড়ছি না। ও শুধু আমার, মানে আমার। এখন কারো মেয়ে হোক আর যাই হোক, সব কিছু বাদ। ও শুধু এখন থেকে আমার পরিচয়। আরিয়ান চৌধুরীর ভালোবাসা, আরিয়ান চৌধুরীর বউ হবে। রাসেল, যা কাজে নিয়ে আয়, আমি ওকে আজই বিয়ে করব। রাসেল আর জাহাদ বুঝে পায় না লোকটা হঠাৎ এত পাগল হয়ে গেল কেন এই মেয়ের জন্য। বাপরে, কি ভালোবাসা, কখনো দেখিনি। একদিনের ভিতর স্যার কি হয়ে গেল, এই স্যারকে এখন চিনতেই পারছি না। ঋদ্ধির আপু আরিয়ানের কথা শুনে হতভম্ব হয়ে গেছে। তার মাথা কাজ করছে না, জীবনে কখনো এরকম পরিস্থিতিতে পড়েনি। ওদিকে শান খুব দ্রুত বাড়ির সবাইকে খবর দিল। ঋদ্ধির আম্মু খবর শুনে এক্ষুনি আসার জন্য চিৎকার শুরু করেছে, কিন্তু শায়নের আব্বু নিয়ে যেতে চাইছিল না। তবুও বাধ্য হয়ে সবাইকে নিয়ে আসলো আর পুলিশকেও খবর দিয়ে দিল। আরিয়ান জানে যে পুলিশকে খবর দিয়ে লাভ নেই, তাই সেদিক থেকে সে নিশ্চিন্ত। ঋদ্ধির আপু আর শায়নের কাছে গিয়ে ঋদ্ধিকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে, আর আরিয়ান বারবার ধমক দিয়ে বলছে, ডোন্ট টাচ হিয়ার, খবরদার ওকে ছুবেন না, খুব খারাপ হয়ে যাবে। কিন্তু আমি ওকে দেব না, ওকে দিলে আমি বাঁচতে পারবো না, আমি ওকে ছাড়া থাকতেও পারবো না। ঋদ্ধি ঘুমের ঘরে এত চিৎকার চেঁচামেচির মধ্যে ঘুম তো ভেঙেছে, কিন্তু চোখ খুলতে পারছে না। অনেক চেষ্টা করো, ওর আপু আর শায়ন অনেকের গলার আওয়াজ পাচ্ছে। হসপিটালের লোকেরা এসে বলছে, আপনার প্লিজ চিৎকার চেঁচামেচি করবেন না, এটা হসপিটাল, রোগীর ক্ষতি হবে, এসব বাইরে গিয়ে করুন। কিন্তু এসব বলতে বলতে আরিয়ানের লোকেদের চোখ রাঙ্গানিতেই ওরা চুপসে গেল, কারণ আরিয়ান এখানে অনেক টাকা দিয়ে রেখেছে। জাহাদ আর রাসেল ঋদ্ধির আপু আর শায়নকে সরাতে চাচ্ছে, কিন্তু পারছে না। এজন্য তাদের আরও লোক আনতে বলল। প্রায় 2 ঘন্টা পর, ঠিক রাত 8:14 বাজে, আরিয়ান আর ঋদ্ধির বিয়ে সম্পূর্ণ হলো পারিবারিকভাবে।
কাজী সাহেব আরিয়ান আর ঋদ্ধির বিয়ে করিয়ে দিল। আরিয়ান আর ঋদ্ধি দুজনেই 3 বার কবুল বলে বিয়ের বন্ধনে আবদ্ধ হলো। ঋদ্ধি এখন মন খারাপ করে আছে। বাধ্য হয়ে ঋদ্ধি বিয়ে করেছে আরিয়ানকে। সবাই মেনে নিল ওদের বিয়ে। ঋদ্ধি কান্না করছে আর ভাবছে, আজকে দিনটাই খারাপ। কেন যে ওই রাস্তায় একা একা বের হতে গেলাম। না বের হতাম আর না এমন হতো। আমার জীবনে একটা দিনের মধ্যে সব বদলে গেল। আরিয়ান খুব খুশিতে আছে। তার ভালোবাসা, তার জীবন আজ থেকে তাকে একদম নিজের করে নিয়েছে। ওকে কখনো ছেড়ে থাকতে পারবে না। আপনারা কিছু বুঝতে পারছেন না তো ব্যাপারটা কি হলো? তাহলে শুনুন, বলেই ফেলি। আরিয়ান তার রানীকে কিভাবে তার নিজের করে নিতে হলো সেটা খুব সহজ ছিল না। তবু আমাদের আরিয়ান যে সব কিছুকে জয় করে এসেছে, আর তার রানীর বেলায় কি হেরে যেতে পারে? কখনোই না। তাই তো রানীকে নিজের করার জন্য আরিয়ানকে মাফিয়া ফর্মে ফিরতে হয়েছে। না হলে যে পেত না তার জান পাখিকে। তার জান পাখি এতে কষ্ট পেয়েছে, ভয়ও পেয়েছে, কিন্তু তবুও সে খুশি তার রানীকে নিজের করে পেয়ে। এবার বলে ফেলি তাহলে। ফ্ল্যাশব্যাক। যখন সবাই ঋদ্ধিকে নিয়ে টানাটানি করছিল তখন ঋদ্ধিও কান্না শুরু করে। কিন্তু আরিয়ান তো ছাড়বার পাত্র না। ছেড়ে দিলেই তার পরাণ পাখি হারিয়ে যাবে। যতই কষ্ট হোক এই রিস্ক সে নিতে চায় না। ঋদ্ধিকে ছাড়া তার দম বন্ধ হয়ে আসে। তাই ওদের ফ্যামিলির সবাই আসলে আরিয়ান ওদের বলে সে ঋদ্ধিকে বিয়ে করতে চায়। কিন্তু আরিয়ানের পাগলামি দেখেই তারা আর ঋদ্ধিকে আরিয়ানের হাতে দেবে না। তারপরও তারা আরিয়ানকে চেনে না, জানে না, কখনো দেখেনি। আরিয়ান অনেক বড়লোক টাইপেরও বটে। তাই ঋদ্ধির বাড়ির সবাই তাদের সমান অনুযায়ী পরিবারে ঋদ্ধিকে দিতে চাই। আরিয়ান অনেক দূরে থাকে, আরিয়ানের কেউ নেই। এসব ভেবেই আর কেউ ওর কাছে দিতে চায় না। আরিয়ান হাত জোর করে কত মিনতি করলো, তবুও তারা নার্জ। তাই আরিয়ান বাধ্যই ঋদ্ধিকে নিজের কাঁধে তুলেই হাঁটতে শুরু করলো। আর তার লোকেদের ইশারা করলো সবাইকে আটকাতে। আর আটকালেই আরিয়ান ঋদ্ধিকে কাঁধে নিয়ে বেরিয়ে পড়ে হসপিটাল থেকে। এখানে সে আর থাকতে চাইছে না গন্ডগোল করতে। সে বিয়ে করবে, তবে সবার সামনেই করবে, তার বাড়িতে নিয়ে গিয়ে। ওদিকে ঋদ্ধিকে কাঁধে নেওয়ার পর থেকে ঋদ্ধি হাত পা ছুটতেই আছে। তবুও মনে হয় যেন আরিয়ানের কিছুই হয় না। কাঁধে তো এমনভাবে নিয়েছে মনে হচ্ছে কোনো তুলার বস্তা একটা। ঋদ্ধি শোনো, তুমি কিছু খাও না নাকি? এত হালকা কেন? মনে হচ্ছে যেন তুলার বস্তা কাঁধে নিয়ে আসি। তোমাকে ছুলে মনে হয় যেন তুলাকে নিয়ে আছি। এত শর্টফিট কেন তুমি? এসব কথা বলতে বলতেই আরিয়ান তার কালো রঙের BMW কারের কাছে পৌঁছে যায়। ঋদ্ধি তো কিছুই করতে পারছে না। ঋদ্ধি আরিয়ানকে বলছে, আমি আব্বুর কাছে যাব, আমাকে যেতে দিন। আমি আপনার সাথে থাকবো না। একটা উগান্ডার অ্যানাকোন্ডা কাউয়া তোর ভালো হবে না কোনোদিন। তোমাকে আমার কাছেই থাকতে হবে, বুঝতে পারছো? আর একটা কথা বলবে না। এইসব কি ভাষা ইউজ করছো? ভদ্রভাবে কথা বলবে, আর যেন এসব না শুনি। আরিয়ানের লাল চোখ, শক্ত মুখ দেখে ঋদ্ধি ভয়ে চুপ হয়ে গেছে। আরিয়ান গাড়িতে উঠে বসলো। ঋদ্ধিকে নিজের কোলে বসে ঋদ্ধির মাথাকে বুকে নিয়ে রাখে। এবার সে শান্তি পাচ্ছে এই বুকটাতে। আরিয়ান গাড়িতে ওঠার পরে ড্রাইভার গাড়ি চালাতে শুরু করে, নিয়ে যেতে থাকে গন্তব্যস্থলে। ঋদ্ধির ফ্যামিলিকেও নিয়ে আসে আরিয়ানের লোকেরা, কারণ আরিয়ান তাদের উপস্থিতিতেই সব কিছু করতে চায়। তখন আনুমানিক 10টা 15 বাজে। আরিয়ানের বিরাট অট্টালিকায় পৌঁছে যায়। আরিয়ান ঋদ্ধিকে কোলে নিয়ে নেমে আসে গাড়ি থেকে। তারপর সোজা নিজের রুমে গিয়ে ঋদ্ধিকে নামায়। ঋদ্ধি এখন চুপ হয়ে গেছে। চিৎকার করে আর করবেই বা কি? তার ফ্যামিলি তো কিছু করতে পারলো না, তাদের সামনে দিয়ে নিয়ে আসলো। সেখানে পুলিশও নিয়ে এসেছিল, কিন্তু লাভ হয়নি। আরিয়ানকে দেখা মাত্রই পুলিশ কেটে পড়ে সেখান থেকে। তাই চুপচাপ শুধু দেখেই যাচ্ছে এখন। এমনিতেই ঋদ্ধি অনেক দুর্বল হয়ে পড়েছে। কান্না করে, মাথা প্রচণ্ড ব্যথার সাথে ঘুমও আসছে। তাই আরিয়ানের কোলেই বুকে মাথা দিয়ে শুয়ে পড়ে। আরিয়ান ঋদ্ধিকে নামানোর সময় বুঝতে পারে তার পরিটা ঘুমিয়ে পড়েছে। কান্না করে চোখে মুখের অবস্থা খারাপ করে দিয়েছে। চোখের পানির দাগ এখনো পড়ে আছে। আরিয়ান ঋদ্ধির কপালে গভীরভাবে চুমু দিয়ে বলল, তোমাকে খুব ভালোবাসি পরিটা। এই যে দেখো, আমি কখনো কোনো মেয়ের দিকে তাকাই না, কিন্তু তোমাকে দেখার পর থেকে আমি বদলে গিয়েছি। তুমি জানো না, আজীবনে এই প্রথম আমি কতটা শান্তি অনুভব করছি। এরকম শান্তি আমি প্রতিদিন চাই।
আমাকে এতটুকু ভালোবাসা দিও, আমি তোমাকে দ্বিগুণ ভালোবাসা দেবো ভরে। আজ তোমার ফ্যামিলি মানছে না আমাকে, একদিন ঠিকই মেনে নেবে, দেখে নিও। কথাগুলো বলেই আরিয়ান রিদ্ধির হাতে উল্টো পিঠে চুমু দিয়ে বেরিয়ে পড়ে রুম থেকে। আর পার্লারের আনা লোকেদের বলে দেয় বিয়েরও সব কিছু পরিয়ে দিতে। 1 ঘন্টা পর ঘুম থেকে তুলে দেবে ওকে। ও এসে ততক্ষণে সব ক্লিয়ার থাকে আর খুব সাবধানে যেন কাজ করে। তারপরই কিছু হলে ওদের খবর আছে, তাই পরি যেন ঘুম না ভাঙে বেশি সাজ দিতেও নিষেধ করেছে। তারপরই এমনিতেই সুন্দর, বিয়ের জন্য জাস্ট একটু সাজানো আর কি, যাতে পরে তার মিষ্টি বউটা আফসোস না করে। এবার আরিয়ান ও তার মুখের কালি উঠিয়ে নিয়েছে, আবার হ্যান্ডসাম গুড লুকিং ফর্সা রূপে ফিরে এসেছে। আরিয়ান হোয়াইট কালারের সিম্পল বাট খুব সুন্দর একটা শেরওয়ানি পরে রেডি হয়ে নিল। হোয়াইট কালারের যেন রাজপুত্র লাগছে, তার ভয়ঙ্কর সৌন্দর্য আরও ভয়ঙ্কর হয়ে গেছে। যে দেখবে সেই ক্রাশ খাবে। আর ঋদ্ধিকে লাল লেহেঙ্গা পরিয়ে দিয়েছে। আরিয়ানের ইচ্ছে ছিল ঋদ্ধি বেনারসি শাড়ি পরুক, বাট পরে নিজেই রেখে দেয় তার ইচ্ছে। ঋদ্ধি যেদিন তাকে মন থেকে ভালোবাসবে সেদিন আবার নতুন করে সব হবে। ঋদ্ধিকে সুন্দর হালকা ব্রাইডাল সাজ দিয়েছে, তবুও যেন আকাশ থেকে নেমে আসা পরীর মতো লাগছে। পার্লারের লোকেরা সাজিয়ে চলে গেছে। আরিয়ান মেয়েদের থেকে দূরে থাকতে পছন্দ করে, তাই তার বাসা থেকে অফিস কোনো জায়গায় মেয়েদের রাখেনি। তাই বাসায় কোনো মেড নেই, সব ছেলে। সেজন্য আরিয়ানের বাসা এখন মেয়ে শূন্য। তাই সৌন্দর্যের জন্য আগে খুব কষ্ট পেতে হয়েছে এই মেয়েদের নিয়ে। তারপর থেকে সে সব জায়গা থেকে মেয়েদের বাদ দিয়ে দেয়। মাফিয়া হওয়ায় বিভিন্ন কারণে মেয়েদের সাথে কথা হয়, তবে গুরুত্বপূর্ণ কাজে সীমাবদ্ধ। কিন্তু তাকে কেউ চেনে না, কারণ আরিয়ান এবং তার দলবল সবাই মুখে মাস্ক পরে থাকে। আরিয়ান সিক্রেট মাফিয়া হয়ে কাজ করে। আরিয়ান তার শেরওয়ানিতে গাঢ় নীল রঙের খুব সুন্দর একটি ব্রুজ লাগাতে লাগাতে ঋদ্ধির রুমের দিকে পা বাড়ায়। রুমের দরজা ধাক্কা দিয়ে ঢুকে ঋদ্ধির দিকে চোখ পড়তেই পুরো শরীর কাঁপুনি দিয়ে ওঠে। ঋদ্ধি লাল গর্জিয়াস ব্রাইডাল লেহেঙ্গাতে এত সুন্দর লাগছে যে আরিয়ান পলক্ষীনভাবে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। এভাবে কতক্ষণ ছিল তার মনে নেই। বাইরের মানুষের আওয়াজে তার ঘোর কাটে। আস্তে আস্তে আরিয়ান ঋদ্ধির কাছে যায়, তার পাশে এক হাঁটুর ওপর ভর দিয়ে বসে। ঋদ্ধির সারা মুখে আরিয়ানের হাত বিচরণ করতে থাকে। আরিয়ানের এখন কিচ্ছু করতে ইচ্ছে করছে না, শুধু ইচ্ছে করছে এই ঘুমন্ত লালপুরীর দিকে এভাবে মন ভরে তাকিয়ে থাকতে। চোখ সরাতেই ইচ্ছে করছে না। না চাইতেও এখন ঋদ্ধিকে তার পরীকে ডেকে তুলতে হবে, কোনো উপায় নেই। আজ তাকে একেবারে নিজের চেয়ে করতে হবে। আরিয়ান কিছুক্ষণ ঋদ্ধির পুরো মুখে কিস করার পর ঋদ্ধিকে আদুরে গলায় ডাকতে লাগলো। ঋদ্ধি হঠাৎ খেয়াল করে তাকে আদুরেভাবে কেউ ডাকছে। ঋদ্ধি যখন চোখ খুলে তাকায় আদুরে ডাকা ব্যক্তিকে দেখার উদ্দেশ্যে। তাকে যখন ডাকছিল তখন ওর খুব ভালো লাগছিল, খুব সুখ সুখ অনুভব করছিল, যেন ডাকটা শুনতেই থাকে, এত ভালো লাগছিল। ঋদ্ধি চোখ খুলে দেখে অত্যন্ত সুন্দর একজন পুরুষ তার দিকে ঝুঁকে তাকিয়ে আছে। চোখগুলো কি মায়ায় ভরা, বড় বড় চোখ, তাকলে যেন গভীরে চলে যায় অনেক। আর ঠোঁট গোলাপি গোলাপি ঠোঁট, আর ঘোর লেগে যায় ইচ্ছে করে খেয়ে ফেলতে, এত সুন্দর। ঋদ্ধি আরিয়ানকে দেখেই হাঁ করে তাকিয়ে আছে। ঘরের মধ্যেই কখন যে উঠে আরিয়ানের মুখে হাত বাড়ি বুঝতে পারেনি। হালকা একটু ছুতেই আরিয়ান বলে ওঠে, তুমি আমাকে জানে মারবে, এতক্ষণ ভেবে তাকে আধমরা তো করে দিয়েছো, এখন আমাকে ছুঁয়ে দিলে তো আমি শেষ। আমি তখন কিছু একটা কিন্তু হঠাৎ আরিয়ানের কথায় ঘোর কাটে ঋদ্ধির, কিন্তু আরিয়ানের থেকে সে চোখ সরাতে পারছে না কোনোভাবেই। কিছুক্ষণ এভাবে থাকার পর হঠাৎ ঋদ্ধি চোখে অন্ধকার দেখে আর ঢলে পড়ে আরিয়ানের উপর। আরিয়ান ঋদ্ধির এরকম পড়ে যাওয়ায় ভয় পেয়ে ঘাবড়ে যায়। কি হলো তার পাখিটার? এতক্ষণ তো ঠিকই ছিল, হঠাৎ কি হলো? আরিয়ান উদ্বিগ্ন হয়ে উঠে ভেবে পায় না। আরিয়ান তার সুন্দর জেল দিয়ে সেট করা চুলগুলো টেনে এলোমেলো করে একাকার করে দিল চিন্তায়। হঠাৎ কি মনে হতে ঋদ্ধির হাতের পালস চেক করে, তারপর বড় একটা নিঃশ্বাস নিয়ে তারপর পানি দিয়ে ঋদ্ধির চোখে মুখে পানি ছিটিয়ে দেয়। পানি দিতে দিতে ঋদ্ধির জ্ঞান ফিরে আসে আর আরিয়ান স্বস্তির নিঃশ্বাস ফেলে তা দেখে। আর এদিকে ঋদ্ধির ফ্যামিলির সবাইকে নিয়ে আসে আরিয়ানের লোক।
আরিয়ানের বাড়ি দেখে তাদের চোখ কপালে। এত সুন্দর বাড়ি, সবাই অবাক চোখে তাকিয়ে আছে। তাদের মেয়ে এত বড় বাড়িতে থাকবে ভাবতেই কেমন লাগছে। কিছুক্ষণ এদিক ওদিক তাকানোর পরে ঋদ্ধির মা কান্না করতে করতে বলতে থাকে, আমার মেয়ে কোথায়? ঋদ্ধির মাকে ঋদ্ধির চাচিরা ধরে রাখে, আর ঋদ্ধির বোন আর শায়নের বোন জড়জড়ি করে এক জায়গায় দাঁড়িয়ে কান্না করছে। তাদের বলার সাহস নেই তারা যে ছোট। শায়নের আপু আর ঋদ্ধির আপু অসহায় মুখ করে দাঁড়িয়ে আছে, কী বা করবে এছাড়া। আরিয়ান ছেলেটা যে পাগলামো শুরু করেছে, কিছুতেই ছাড়তে চাইছে না ঋদ্ধিকে। না জানি মেয়েটার মধ্যে কি এমন পেল, সেটাই ভেবে পায় না তারা। রাসেল ঋদ্ধির ফ্যামিলির অসহায় অবস্থা দেখে ঋদ্ধির আব্বুর উদ্দেশ্যে বলে উঠল, স্যার একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন। বলো। আমাদের স্যারকে খারাপ ভাববেন না প্লিজ, উনি খুব ভালো, ওনার মতো মানুষ হয় না। আপনার মেয়েকে নিজে জীবন দিয়ে হলেও আগলে রাখবে। স্যার আজ ম্যামের জন্য যেভাবে এত পাগলামি করছে, ওনার এসব পাগলামি দেখে আমরা সবাই অবাক হয়েছিলাম। কারণ স্যারকে আমরা সবসময় কঠোর আর অনেক রাগীভাবেই দেখে এসেছি এতদিন, কিন্তু উনি এত কিছুর মধ্যেও খুব ভালো, যা আমাদের প্রত্যেকটা গার্ড বা স্যারেরা যে কোনো লোককে জিজ্ঞেস করতে পারেন। এখানে প্রত্যেকটা লোকই এক সময় অনেক অসহায় ছিলেন। স্যারের কৃপায় তাদের সবার জীবন এত ভালো সময় কাটছে শুধু ওনার জন্যই। এই আমাকেই দেখেন, এক সময় আমি গুন্ডা সন্ত্রাসী ছিলাম, শুধু স্যারের জন্যই আজ আমি এখান থেকে এত ভালো লাইফ লিড করছি। লেখাপড়া জানতাম না, এখানকার সবাইকে স্যার লেখাপড়া শিখিয়েছে। স্যারের জন্য আজ আমার বোনটাও বেঁচে আছে, না তো আমার সন্ত্রাসী লোকেদের হাতে কবেই মারা যেত। স্যার কখনো কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায় না। স্যারের অফিসেও কোনো মেয়েকে স্যার রাখেনি, কিন্তু আপনার মেয়েকে দেখার পর থেকেই স্যার এমন পাগলামি করছে। প্লিজ ওনার কাছ থেকে ম্যামকে কেড়ে নেবেন না। উনি উপরে যেমন, কিন্তু ওনার ভিতরটা খুব ভালো। উনি খুব একা ভালোবাসার কাঙ্গাল, তাকে এই থেকে বঞ্চিত করবেন না দয়া করে। ছোটবেলা থেকে মা বাবা হারিয়েছি, একা একা অনেক কষ্ট করে বড় হয়েছে। আপনি চাইলে স্যারের সম্পর্কে সিলেটের স্যারের বাড়ির আশেপাশে গিয়েও খোঁজ নিতে পারেন। স্যারের মতো মানুষ আপনি আর কোথাও পাবেন না। আপনার মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিলেও স্যারের মতো ভালোবাসা আপনার মেয়ে পাবে না। স্যারের টাকা পয়সা থাকলেও স্যারের কোনো অহংকার নেই। এবার রাসেলের সাথে জাহাদও বলে উঠল, জি স্যার, আপনি আর বাধা দেবেন না প্লিজ। আপনি স্যারের সাথে ম্যামের বিয়ে দিয়ে কখনো বসতেবেন না স্যার। আমাদের সবাইকে যেমন আগলে রেখেছেন, তাহলে ভেবে দেখুন আপনার মেয়েকে কি করবে। উনি তো স্যারের ভালোবাসা, অনেকে তো নিজের জীবন দিয়ে হলেও কিছু হইতে দেবে না। স্যারের পিছনে অনেক মেল লাইন। স্যার যদি একবার স্যারের আসল রূপে আসে, এখনই স্যারের পিছু ছাড়ে না। আসল রূপে আসলে কি অবস্থা হবে তাহলে? এতক্ষণ ঋদ্ধির ফ্যামিলি মন্ত্রমুগ্ধের মতো শুনছিল তাদের কথা। এই ছেলেটার এতক্ষণ ভাবতে অবাক লাগছে, কিন্তু শেষের কথাটা ঠিক বুঝতে পারল না, তাই তিনি জিজ্ঞেস করে উঠলেন, আসল রূপ মানে বুঝলাম না। আসল রূপই তো একটু পরই দেখতে পাবেন তার আসল রূপ। সেই থেকে চোখ ফেরানো তখন দায় হয়ে যাবে। এদিকে ঋদ্ধি চোখ খুলে তাকিয়ে আবার আরিয়ানের দিকে হাঁ করে তাকিয়ে আছে। আরিয়ান তা খেয়াল করে ঋদ্ধিকে বলল, আমাকে পরেও দেখা যাবে, এখন তো ওঠো। বিয়ের পর সারা রাত বসে বসে তুমি আমাকেই দেখো, আমি তোমারই। তোমার যত মন চায় তুমি দেখো, এখন ওঠো প্লিজ, না হলে অনেক দেরি হয়ে যাবে। আরিয়ানের কথাই ঋদ্ধির হুঁশ আসে, আরও খেয়াল করে দেখে আরিয়ান ওর দিকে তাকিয়ে মিটিমিটি করে হাসছে। এখানে হাসির কি হলো? আজিব। হঠাৎ ঋদ্ধি এতক্ষণে খেয়াল হলো, এই লোকটা, ওটাকে তো এর আগে দেখিনি কখনো। চেহারাটা কেমন, তখনকার ওই লোকের মতো বিলবিল লাগছে। আরিয়ান দেখলো ঋদ্ধি চুপচাপ কি যেন ভাবছে। আরিয়ান ঋদ্ধিকে ধাক্কা দিয়ে ডাকলো, তারপর ঋদ্ধিকে বলে উঠল, আপনি কে? এখানে কেমন করে আসলেন? আপনাকে কেউ কিছু বলেনি কেন? সরেন সরেন। ভয়ে ভয়ে জোরে জোরে তুতলাতে তুতলাতে বলল, রিল্যাক্স রিল্যাক্স, আমি কে বলছি, তুমি চুপ করে বসো। এত এক্সাইটেড হও না প্লিজ, এমনিতে তুমি অনেক দুর্বল। আমি আরিয়ান চৌধুরী, তখন যাকে এর আগের থেকে দেখেছো সেই আমি। জাস্ট কালির দাগটা উঠিয়ে এসেছি। তুমি যেন আমাকে দেখেছো হা হয়ে আছো,
তেমনি অন্যরা সবাই এমনই অবস্থা হয়। তাই আমি এই মুখের মধ্যে কালি রাখি। জাস্ট বাসাতে থাকলে এভাবেই থাকি। এবার বুঝতে পারছো? এখন চলো, বিয়ে পড়ানোর সময় হয়ে গেছে। চলো চলো। না, আমি আপনাকে বিয়ে করব না, আমি বাড়ি যাব। শোনো, তুমি এভাবে বাচ্চাদের মতো জেদ করা বন্ধ করো। তারপর আরিয়ান আর কিছু বলার সুযোগ না দিয়ে ঋদ্ধিকে কোলে নিয়ে বেরিয়ে পড়ে রুম থেকে। আর ঋদ্ধি হাত পা ছুটতে থাকে। নামান আমাকে, নামান বলছি। আরিয়ানের বুকে মারতে মারতে দুষ্টু হেসে আরিয়ান ঋদ্ধিকে বলল, ছাড়বো না। ছাড়ুন না প্লিজ, নিচে সবাই আছে তো। তো কি হয়েছে? আছে তো। আছে বলেই আরিয়ান টুপ করে ঋদ্ধির গালে একটা চুমু দিয়ে দিল। আরিয়ানের এমন কাণ্ডে ঋদ্ধির চোখ কোটর থেকে বের হওয়ার মতো অবস্থা। আরিয়ান এই প্রথম ঋদ্ধিকে জাগ্রত অবস্থায় চুমু খেলো। তাই ঋদ্ধি অনেকটা শক খেয়েছে। তাই বড় বড় চোখ করে আরিয়ানের দিকে তাকায়। আর আরিয়ান এই সুযোগে চোখ মেরে দেয় ঋদ্ধিকে। আর ঋদ্ধির লজ্জায় গাল দুটো লাল হয়ে গরম হয়ে আসে। আমি বুঝি না এই লোকটার কাছে আসলে কেন জানি কিছু বলতে পারি না, কিন্তু অন্য কেউ হলে এতক্ষণ তার মাথার চুল সংকট দেখা দিত। আর এই লোকটা এত কিছু করলো তবুও টু শব্দ বলতেও পারি না। ওনার কাছে ভিজা বেড়াল হয়ে যায়। আজীব। উফ, আজকাল নিজেকেই যেন আর চিনতে পারছি না। এসব ভাবতে ভাবতে দেখে তারা সিঁড়ির কাছে চলে এসেছে। আর তাদের দিকে সবাই হা করে তাকিয়ে আছে, বিশেষ করে ঋদ্ধির পরিবার। আরিয়ানকে দেখেই তাদের মুখে একটাই ভুলে আসছে, এ যেন রূপকথার রাজকুমার। এই ছেলে কি সত্যি এত সুন্দর? চোখ ধাঁধানো একেবারে। একবার দেখলে বারবার দেখতে ইচ্ছে করবে। সাদা শেরওয়ানিতে তো কেমন লাগছে তা বলার বাহিরে। আরিয়ানের কোলে ঋদ্ধিকে দেখে ঋদ্ধির ফ্যামিলির চোখ কপালে। এবার তারা ভাবছে আরিয়ান সত্যি তাদের মেয়েকে খুব ভালোবাসে। ঋদ্ধি অনেক সুখে থাকবে ভেবে তার ফ্যামিলি সবাই খুশি খুশি হয়। এবার খুশি মনেই আরিয়ানকে তারা মেনে নেয়। আরিয়ান হিরোর স্টাইলে ঋদ্ধিকে কোলে নিয়ে এসে নিচে নামায়। আর ঋদ্ধি দৌড়ে ঝাঁপিয়ে পড়ে তার বাবা মার বুকে আর কান্না শুরু করে বলতে থাকে, আমি বিয়ে করব না, তোমাদের ছেড়ে আমি থাকতে পারবো না, প্লিজ আমাকে নিয়ে যাও, আমি বাড়ি যাব। রিদ্দি, মা আমার ছেলেটা তোকে ভালোবাসে। আমরাও চাইছিলাম ওনার সাথে বিয়ে দিতে, কিন্তু সবার কথা শুনে ছেলেটার তোর প্রতি ভালোবাসা দেখে আমরাও মেনে নিয়েছি। আর তুই না করলেও শুনবে না। এমন করিস না লক্ষ্মী মা আমার। হ্যাঁ মামনি, তুমি আর না করো না। ছেলেটা তোমাকে কত ভালোবাসে দেখো। তোমাকে এতক্ষণ কিভাবে আগলে রেখেছিলে তুমি দেখোনি? দেখো এখনো কেমন ভয় পেয়েছে। তুমি বিয়ে করবে না শুনে। ফাইনালি সবার জোরাজোরিতে ঋদ্ধি আরিয়ানকে বিয়ে করতে রাজি হয়। তবু এভাবে হঠাৎ করে জিনিসটা মানতে পারছে না। তারপর কাজী সাহেব বিয়ে পড়ানোর সময় আরিয়ানকে 3 বার কবুল বলতে বলে। আরিয়ান এক নিঃশ্বাসে 3 বার কবুল বলে ফেল। বলে সবাই ওর কাণ্ডে হাসতে থাকে। আরিয়ান এসব দেখে লজ্জা পেয়ে যায়। লজ্জায় গাল দুটি লাল হয়ে যায়। তারপর ঋদ্ধির পালা আসলে ঋদ্ধি তো কবুল বলতেই চায় না। সবাই এত করে বলছে, তবু ঋদ্ধির মনে হচ্ছে ওর গলা কেউ চেপে ধরে আছে। মুখ দিয়ে কথাই বলতে পারছে না। চেষ্টা করো। চোখের পানিগুলো আবার উপচে পড়তে চাইছে। আরিয়ান এসবে প্রচুর রেগে যায়। আরিয়ান ঋদ্ধির হাত শক্ত করে চেপে ধরে। এতে ঋদ্ধি ব্যথায় কুকিয়ে ওঠে। তবুও যেন গলায় দলা পাকিয়ে আছে। এখন কি করবে নিজে বুঝতে পারছে না। আরিয়ান শেষে না পেরে ঋদ্ধিকে লাস্ট একটা স্টাইলে কবুল বলতে ট্রাই করে। আরিয়ান ঋদ্ধিকে ভয় দেখানোর জন্য গান হাতে নিয়ে রক্তচক্ষু হয়ে ঋদ্ধির দিকে তাকায় আর হাতে গানটা ঘোরাতে থাকে। আর ঋদ্ধি ভয়ে ভয়ে তাড়াতাড়ি 3 বার কবুল বলে দেয়। এতে সবাই চুপচাপ মুখ লুকিয়ে হাসতে থাকে। ফ্ল্যাশব্যাক শেষ। সব কিছু কমপ্লিট হলে সবাই খেতে বসে। আর আরিয়ান ঋদ্ধিকে সবার সামনে চেয়ারে কোলে নিয়ে বসে পড়ে আর সার্ভেন্টকে বলে তাদের দুজনকে 1 প্লেটে খাবার দিতে। ঋদ্ধি বিয়ের পর থেকে ভয়ে আর মুখ খোলেনি। খাবার সার্ভ করা হলে ঋদ্ধির মুখের কাছে খাবার নিয়ে যায় আরিয়ান। নাও। আমি নিজে খেতে পারবো। আরিয়ান ঋদ্ধির কোমরে আরেকটু চাপ দিয়ে ধরে বলল, না, আমি তোমাকে খাইয়ে দেবো। সো চুপচাপ খাবে, কোনো কথা বলবে না। আরিয়ানের মুখে এই কঠিন কথাগুলো শুনে ঋদ্ধি চুপচাপ খেতে লাগলো। আরিয়ান খাইয়ে দেয় আর ঋদ্ধির কোমরে স্লাইড করতে থাকে। ঠোঁটে নিজের কিলার
ঠোঁটে নিজের ক্লার টেডি ইসমাইল দিয়ে। ঋদ্ধি থতমত খেয়ে আরিয়ানের দিকে করুণভাবে মুখে খাবার নিয়ে বাঁকা চোখে তাকায়। আরিয়ান ঋদ্ধিকে এভাবে তাকাতে দেখে খুব উৎফুল্ল নিয়ে চোখ মেরে দিল আবার সেই ক্লার ইসমাইল দিয়ে, যা দেখে ঋদ্ধির বুকে লাগলো। আর ঋদ্ধি ভাবতে লাগলো, উফ, এই লোকটা এমন কিলার লোক দিলে তো হার্ট ফিল করব। শেষে নিজেই তো বিধবা হবে। ধুর, ছেলেরা আবার বিধবা হয় নাকি? আরিয়ান ঋদ্ধিকে চুপচাপ তাকিয়ে থাকতে দেখে দুষ্টু হেসে ফিসফিস করে ঋদ্ধিকে বলল, জান, এভাবে তাকিয়ে থাকলে আমি কিন্তু কন্ট্রোল হারিয়ে ফেলবো। তুমি যে কিউট আর মিষ্টি, আমার তো খেয়ে ফেলতে ইচ্ছে করে। আমার মায়াবতীটাকে ভুলে আরিয়ান ঠোঁটের মধ্যে একটা কিস করে মতোই দেখায়। আমি এখন এসব চাই না। আমাকে জলদি ভালোবেসে ফেলবে তো জান, তাহলে তো আর দূরে দূরে থাকতে হবে না। অবশ্য কেবল তো বিয়েই হলো। আমার বিশ্বাস খুব শীঘ্রই তুমি আমাকে ভালোবেসে ফেলবে। আমি তোমার ভালোবাসা পেতে চাই। এখন আমাকে নিয়ে এত ভাবনা না ভেবে ঝটপট ডিনারটা শেষ করো। আমার বাবুই পাখিটা। ফিসফিস করে ঋদ্ধিকে বলল। আরিয়ানের এসব যত্ন করে দেখে ঋদ্ধির ফ্যামিলির মন প্রাণ জুড়িয়ে যায়। আর ঋদ্ধির বোন এসব দেখে বলে ওঠে, জিজু, ওকে ধমকের উপরে রাখবেন, না হলে আপনার একটা কথাও শুনবে না। বাসায়ও কারোর কথা শোনে না, সবসময় কান্না করে কেউ কিছু বললেই। আপি, এবার তোর উচিত শিক্ষা হয়েছে। ছোট মামনি, এসব কি শুরু করলে? চুপচাপ খাবার খাও। ঋদ্ধি তো এসব শুনে চিৎকার দিতে যাচ্ছিল, কিন্তু আরিয়ানের জন্য পারেনি। আরিয়ান তার আগেই চোখ রাঙ্গানি দিয়ে দেয়। আর অমনি ঋদ্ধি চুপ। আরিয়ান ঋদ্ধির বোনের কথার প্রতি উত্তরে একটা মুচকি হাসি গিফট দেয়। আর ঋদ্ধির আব্বুকে বলল, না না আঙ্কেল, সমস্যা নেই, বলুন। আরিয়ান ঋদ্ধির বোনকে বলল, কোনো ভয় নেই, আমার সাথে কোনো ফর্মালিটি মেনটেন করতে হবে না। আজ থেকে আমাকে তোমার আর একটা ভাই মনে করবে। গট ইট। আরিয়ানের ব্যবহারে ঋদ্ধির ফ্যামিলির সবাই খুব খুশি হয়। আরিয়ান ঋদ্ধিকে খাইয়ে দেয় আর সাথে নিজেও খেয়ে নেয়। ঋদ্ধি অল্প খেয়ে পালাতে চাইছিল, কিন্তু আরিয়ানের কাছে শেষ হার মানতে হয়। আরিয়ান ঋদ্ধির কানে কানে ফিস করে বলল, আজ আর বেশি কিছু বলছি না। তুমি আমার কাছে নতুন, এত ধকল নিতে পারবে না, তাই কম কম ডোজ দিচ্ছি। এই যান, তুমি এভাবে মুচকে মুচকে হাসছো কেন? বুঝতে পারছি আমার প্রেমে পড়ে গেছো, তাই না? এসেছি ওনার প্রেমে পড়তে। আপনার জীবন তেজপাতা বাড়াবো, তাই তো হাসছি ফিউচার ভেবে। আবার হাসছো? ওয়েট, রুমে যাই, তোমার হাসি আমি বের করছি। এই কথা শুনে ঋদ্ধি ভয় পেয়ে গেল আর কাঁদো কাঁদো ফেস নিয়ে আরিয়ানের দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে থাকলো। আচ্ছা বাবা, আমরা বাসায় যাই। কাল আমাদের বাসায় তোমরা পৌঁছে যেও। কিন্তু চাচ্ছু, আজ আপনার এখানেই থেকে যান প্লিজ। অনেক রাতও হয়ে গেছে আর ঋতুরও ভালো লাগবে আজ এখানে থেকে গেলে। ঋদ্ধির মা এসে ঋদ্ধিকে জড়িয়ে ধরে সোফায় বসে আর ঋদ্ধি ওর মায়ের পাশে মায়ের বুকে মাথা রেখে শুয়ে থাকে। ঋদ্ধির চাচিও এসে অন্য দিক থেকে জড়িয়ে ধরে। তাদের খুব কষ্ট হচ্ছে মেয়েকে এভাবে রেখে যেতে। ঋদ্ধির বোন আর চাচাতো বোনও চলে আসে ওদের দেখে। ওরা নিচে হাঁটু করে বসে ঋদ্ধির কোলের পর মাথা রাখে। ওর বোনেরা ওদের দেখে শায়নও ছুটে আসে আর সবাই মিলে কান্না করতে শুরু করে ঋদ্ধিকে জড়িয়ে ধরে, যেন এক ইমোশনাল সিন চলছে ওদের মধ্যে। তারপর ঋদ্ধির বাবার চাচু আরিয়ানের সাথে কথা বলে। জি আঙ্কেল, তবু ঋতিকে হঠাৎ বিয়ে করি সেজন্য বললাম। বুঝেছি। আজ রাত থাকো, কাল ওকে নিয়ে এসো। সবাই এটাই তো নিয়ম বিয়ের পর। আমাদের কিছু করার নেই এতে। আমাদের মেয়েটা বড় মেয়ে, বংশের সবার খুব আদরের। তুমি ওকে দেখে রেখো বাবা, ওকে আর কষ্ট দিও না। ও কখনো কষ্ট দেখেনি। আর ওর নানার বাসায় কেউ জানে না, সবাই জানানো লাগবে। কাল এসে 2 দিন থেকে তারপর আসবে। আমার মেয়ে এত তাড়াতাড়ি বিয়ে দেওয়ার ইচ্ছে ছিল না, শুধু তোমার দিকে তাকিয়ে দিতে হলো। আশা করি এরকমভাবে সারা জীবন আগলে রাখবে। আরিয়ানের পিঠে চাপড় মেরে, জি, আমি যথাসাধ্য চেষ্টা করব। আমার জীবন থাকতে ওকে কোনোদিনও কষ্ট পেতে দেব না। তারপর সবাই মিলে গেট পর্যন্ত এগিয়ে গেল। ঋদ্ধি সবাইকে জড়িয়ে ধরে বিদায় কান্না কাঁদছে।
শায়ানকে যখন ঋদ্ধি জড়িয়ে ধরতে যাবে তখনই হঠাৎ করে আরিয়ান এসে শায়ানকে জড়িয়ে ধরে। ব্যাপারটা কিছু বুঝতে না পেরে কিছুক্ষণ অবাক হয়ে চেয়ে থাকে ঋদ্ধি। শায়ানও অবাক হয়ে দাঁড়িয়ে আছে শক্ত হয়ে। আরিয়ান শায়ানের পিঠে চাপড় দিয়ে জড়িয়ে ধরে। তারপর আরিয়ান শায়ানকে ছেড়ে দিয়ে ঋদ্ধির কানে কাছে এসে আস্তে আস্তে বলে উঠল, আমি ছাড়া আর তুমি কাউকে জড়িয়ে ধরবে না, সে তোমার ভাই হোক না কেন। আমি তোমাকে অন্য বাহুর ডোরে সহ্য করতে পারবো না। নো, নেভার অ্যান্ড নেভার। ইউ আন্ডারস্ট্যান্ড? এতক্ষণ কানের কাছে এত কাছে আরিয়ানের গরম নিঃশ্বাসে ঋদ্ধিতম বন্ধ হয়ে আসছিল। থরথর করে কাঁপছিল, মনে হচ্ছিল এই বুঝি পড়ে যাবে। কথা বলার সময় বারবার আরিয়ানের ঠোঁট ঋদ্ধর কান ছুঁয়ে যাচ্ছিল, আর ততবারই ঋদ্ধি কেঁপে কেঁপে উঠছিল। কিন্তু আরিয়ানের এসব কথাই হঠাৎ করে ঋদ্ধির মনে হলো, উনি কি পাগল নাকি? শায়ান আমার ভাই, তা আমার থেকে ছোট, সে ওকে নিয়ে জেলাসি ফিল হাউ? আরিয়ানের দিকে তাকিয়ে ঋদ্ধি মুখ বাঁকা করে মুখটাকে এমন বিকৃতি জানালো, যেটা কেমন আকৃতি ছিল নিজে জানে না। তবে আরিয়ান এমন দেখার পর বলল, হোয়াট? এভাবে মুখের দিকে তাকিয়েছো কেন? রীতি কিছু বলবে তার আগে শায়ান ওদের দিকে তাকিয়ে বলতে লাগলো, এই তোমরা এভাবে কি ফিসফিস করছো? পরে সব রোমান্স করো, এখন এইসব রাখো। তারপর শায়ান এগিয়ে এসে ঋদ্ধিকে হালকা করে জড়িয়ে ধরে, কিন্তু জড়িয়ে ধরার জন্য এখন ঋদ্ধিকে শাস্তি পেতে হচ্ছে। শায়ান জড়িয়ে ধরে আছে, আর ওদিকে আরিয়ান শায়ানকে কিছু বলতে পারছে না। তাই আরিয়ান ঋদ্ধির হাত শক্ত করে চেপে ধরে আছে। এতে এত ব্যথায় ঋদ্ধি কথা বলতে পারছে না, কিছু করতেও পারছে না, শুধু চোখে পানি টলমলো করছে। শায়ান ঋদ্ধিকে ছেড়ে আবার ঋদ্ধির দিকে তাকায়, আর দেখে ঋদ্ধির চোখে পানি। পাগলি বোন আমার, আর কাঁদিস না। জিজু তোকে খুব ভালো রাখবে, খুব ভালোবাসা দেবে, তখন আমাদেরই ভুলে যাবি। হ্যাঁ, খুব ভালো দিচ্ছে। তাই তো আমার ভাইকেও জড়িয়ে ধরাটাও যাবে না। এটাতেও নাকি তার গায়ে লাগছে। এ কেমন মানুষ রে বাবা, এটা কোনো কথা হলো? শায়ানের কথাই মলিনভাবে ঋদ্ধি ছোট্ট একটা হাসি দিল। তারপর সবাই চলে গেল, আর আরিয়ান আর ঋদ্ধি ঘরে চলে আসলো। সকালে ঋদ্ধি আর আরিয়ান ঘুমিয়েছিল বিছানায়। ঋদ্ধি অনুভব করলো ভারী কিছু ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। ঋদ্ধি তাকিয়ে দেখলো আরিয়ান ওকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আরিয়ানের গরম নিঃশ্বাসগুলো ঋদ্ধির গায়ে পড়ছে। ঋদ্ধির যেন গায়ে কাঁটা দিয়ে শিরশির করে উঠছে। ঋদ্ধি কি যেন ভেবে শয়তানি হাসি দিয়ে হিহি করে উঠল। তারপর আরিয়ানকে ঝাঁকাতে শুরু করলো। ওই লোক, উঠুন উঠুন বলে আরিয়ানের চুলগুলো জোরে জোরে টানতে লাগলো। জান, কি করছো? লাগবে তো। আমাকে জড়িয়ে ধরেছেন কেন? খুব সাহস বেড়েছে আপনার, তাই না? আপনাকে মারবো। আপনি তো জানেন না, কলেজে প্রায় ছেলেদের চুল ছিঁড়ে দিয়েছি, রেকর্ড হয়ে আছে এই ঋদ্ধির নামে। জান, তাই নাকি? খুব ভালো, গুড। এই তোমার লক্ষ্মী বউয়ের মতো কাজ করছো। কোনো ছেলে তোমার কাছে আসতে দেবে না, শুধু আমি ছাড়া। একমাত্র আমি তোমার কাছে আসবো। তুমি পুরোটাই আমার, আর আমি তোমার। আরিয়ান আরো ভালো করে ঋদ্ধিকে জড়িয়ে ধরে তার কানে কিস করে চুলের ঘ্রাণ নিতে লাগলো। কানে ঠোঁট ছোয়ালো। এতে ঋদ্ধি কেঁপে উঠল, আর কথা বলার শক্তি পেল না। আর আরিয়ান যেন ঋদ্ধির চুলের ঘ্রাণ নিতে নিতে পাগল হয়ে যাচ্ছে। আরিয়ান ঋদ্ধিকে কাছে টানছে। এক পর্যায়ে আরিয়ান ঋদ্ধির ঘাড়ে গলে চুমু দিতে লাগলো। ঋদ্ধির শরীর গরম হয়ে ঘামতে লাগলো। অনুভূতিটা কেমন জানি ভালো লাগছিল, আবার সহ্য করতে পারছিল না। ঋদ্ধির পুরো শরীর অসাড় হয়ে আসছিল। বুদ্ধিশক্তি সব লোপ পেয়েছে। ইচ্ছে করছিল সব অনুভব করতে। ঋদ্ধির বুকের ভেতর হাড়টা যেন খুব দ্রুত বেড়ে চলছে। সইতে পারছে না, ছাড়তেও পারছে না। ঋদ্ধির এই বিয়েটা মেনে নেয়নি এমন না, যেহেতু ওর বাবা মা বিয়েতে মত দিয়েছে, তাই ঋদ্ধির কোনো দ্বিধা নেই। ঋদ্ধি তো এটাই চাইতো, ওর বাবা মার পছন্দ করা ছেলেকে বিয়ে করতে। ঋদ্ধির মা বাবা তো আরিয়ানকে পছন্দ করেছে, তাই ঋদ্ধির কোনো দ্বিধা নেই। তবে ঋদ্ধি এখন নতুন, এসব অনুভূতি ও নতুন, তাই সহ্য ক্ষমতাও নতুন। ঋদ্ধি চাইছিল আগে ভালোবাসতে, যেদিন ভালোবাসবে আত্মার সাথে আত্মার কানেকশন হবে, তখন আর দূরে রাখবে না। কিন্তু এভাবে কোলে সেটা সম্ভব না। আরিয়ানের ছোঁয়াগুলো যেন কেমন পাগল করা। উফ, আরিয়ান তো মাতাল হয়ে গেছে। ও কি করছে না করছে ওর খেয়াল নেই। ও এক মনে ওর কাজ চালিয়ে যাচ্ছে। ঋদ্ধির ঘাড়ে কলে চুমু দিতে দিতে একসময় ঋদ্ধি গোলাপি ঠোঁট দুটোতে চুমু দিয়ে বসে।
এমনভাবে চুমু দিচ্ছে যেন অমৃত পেয়ে গেছে। আরিয়ান ঋদ্ধির হাত পা চেপে ধরে আছে বলে ঋদ্ধি কিছুই করতে পারছে না। বারবার অজ্ঞান হওয়ায় অনেকটা দুর্বল হয়ে গেছে। যদিও একজন পুরুষের কাছে একটা মেয়ের শক্তি কিছুই না। একসময় আরিয়ান ঋদ্ধির ঠোঁট ছেড়ে দেয় আর বড় বড় নিঃশ্বাস নিতে থাকে দুজনেই। আরিয়ান আবার ঋদ্ধির গলায় চুমু দেয় আর লাফাইট দিতে ঋদ্ধি জোরে চিৎকার করে। এতে আরিয়ানের রোমান্টিক মুড ভ্যানিশ ও নেশা কেটে গেল। এত গভীরও কামড় দেয়নি যে এত জোরে চিৎকার দেওয়া লাগতো। বাট ঋদ্ধি সেই সুযোগ সদ্ব্যবহার করলো আরিয়ানের থেকে ছুটকারা পাওয়ার জন্য। আরিয়ানের মাথা হ্যাং হয়ে গেছে। অনেকক্ষণ ঋদ্ধির দিকে চোখ বড় বড় করে তাকিয়েছিল আর ঋদ্ধি বড় বড় করে নিঃশ্বাস নিয়ে হাঁপাচ্ছে। কিছুক্ষণ পর আরিয়ানের ঘোর কাটতে তাড়াহুড়ো করে জিজ্ঞেস করে ওঠে, আরে জান, কি হয়েছে? কোথায় লেগেছে? দেখে দেখি বলে রিধির উপর থেকে উঠিয়ে রিধির দিকে পা চেক করা শুরু করলাম। হঠাৎ ঋদ্ধির গলায় চোখ যায় আরিয়ানের। দেখে আটকে ওঠে। কোনভাবে ঋদ্ধির দিকে তাকাতে তার চোখ দিয়ে ইশারা করে বলে, এটা কি আমার করা জিনিস? ঋদ্ধিও মাথা উপনিচ করে হ্যাঁ বোঝায়। তারপর আরিয়ান সেখানে আস্তে করে হাত বুলিয়ে দেয় আর ঋদ্ধি আহ করে ওঠে। আর আরিয়ান তাড়াতাড়ি করে ওখানে চুমু দিয়ে দেয় যেন ওটাই ওখানে ভালো হওয়ার ওষুধ। ঋদ্ধিও আশ্চর্য রকমভাবে ব্যথা ভুলে গেল। এরপর আরিয়ানের দিকে তাকিয়ে দেখলো আরিয়ান কেমন করে তাকিয়ে যেন মিটি মিটি হাসছে। ঋদ্ধি আরিয়ানের উদ্দেশ্যে বলল, এমনভাবে তাকিয়ে তাকিয়ে আমার দিকে শয়তানের মতো হাসছেন কেন? শয়তানের মতো কেন হবে? কি সুন্দর! যেমন করে হাসে না কেন সবভাবে সুন্দর লাগে। কি কিলার স্মাইল রে বাবা! একে নিয়ে বাইরে বের হওয়া মুশকিল। মেয়েরা দেখলে এর উপর ঝাঁপিয়ে পড়বে। কি বিড়বিড় করছো? কিছু না, সরুন, আমি উঠবো, চেঞ্জ করব। এসব পরে থাকতে থাকতে আমি হাঁপিয়ে গেছি। আর এমন ভাবে শুয়ে আছেন কেন? উঠুন বলছি, সরুন সরুন। এই চুপ, অথচ চিৎকার করে। যাও সরো, চেঞ্জ করে আসো, আমি তোমার খাবারে রেডি করতে বলছি। আরিয়ান সরে যেতেই ঋদ্ধি উঠেই দৌড় দিয়ে ওয়াশরুমের কাছে গিয়ে আবার পিছন ফিরে তাকায় আর দেখে যে আরিয়ান এখনও ওর দিকে তাকিয়ে আছে। তাই আরিয়ানকে ভেঙচি দিয়ে ওয়াশরুমে ভিতর ঢুকে দরজা লাগিয়ে দেয়। আর আরিয়ান ঋদ্ধি বাচ্চামো কাণ্ডে হেসে দেয়। আরিয়ান নিচেকে মেড সার্ভেন্টকে বলে খাবার সার্ভ করে রাখতে, আর খাবার সার্ভ করে যেন ওদের শেষ হওয়া না পর্যন্ত আসে। ওদের রুমে বলে আবার রুমে চলে আসলো। এদিকে ঋদ্ধি গোসল করে দেখে কাপড় আনতে ভুলে গেছে। এখন কি হবে, কি করবে ভেবে টাওয়ালটা পেঁচিয়ে নিল আর বেসিনের আয়নায় চোখ পড়তেই আটকে ওঠে আর দেখে সেখানে আরিয়ান কামড় দিয়েছিল ওই জায়গায় দাঁতের দাগ বসে আছে, লাল নীল রং ধারণ করেছে। ঋদ্ধি ন্যাকামি করে কাঁদতে লাগলো। এদিকে আরিয়ান নিচ থেকে উপরে এসে কিছুক্ষণ বসার পর খুট করে আওয়াজ হলো। তারপর আওয়াজের দিকে অনুসরণ করে তাকিয়ে তো কি বলবে ভেবে পাচ্ছে না, কন্ট্রোল হারিয়ে ফেলেছে। ওর সামনে এখন এরকম না হলেও পারত। আরিয়ান হাঁ করে তাকিয়ে আছে আর ঋদ্ধি সে বেমালুম ভুলে গেছে যে তার রুমে একজন পুরুষও আছে। ভুলবেই বা না কেন, সে তো নিজের বাসাতে থাকতো, এমন হতো অনেকবার। ওর রুমে কেউ আসতো না, লকড করা থাকতো বলে কোনো প্রবলেম ছিল না। কিন্তু এটা তো ওর এখন একার রুম না। তবুও তার যদি মনে এসব ধারণা থাকতো তাহলে ভুলেই বের হতো না ওয়াশরুম থেকে। যেমন ভুলেছে তেমন বুঝবে এখন ঠেলা। তাতে আরিয়ানের হয়েছে অবস্থা টেলামেলা। কি সাংঘাতিক! ঋদ্ধি পিপি করতে করতে টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে দরজা খুলল। ঋদ্ধি চুল মুছতে মুছতে ওর কথা শেষ হলে উপরের দিকে মাথা তুলে তাকিয়ে শকড হয়। এত শকড হয়েছে যে ও ভুলে গেছে ওর এখন পালানো উচিত। আরিয়ান ঋদ্ধির এই অবস্থা দেখে ও তো ঘোরের মধ্যে ঋদ্ধির দিকে এক পা দুপা করে এগিয়ে যাচ্ছে। তার সামনে যে এক সদ্য ভেজা শরীরে এক স্নিগ্ধতা ছেয়ে আছে, কোমর ছড়িয়ে যাওয়া সেই চুল থেকে টুপটুপ করে পানি পড়ছে, চোখ মুখে এখনও পানি লেগে আছে। ভয়ানক সুন্দর লাগছে। আরিয়ানের এখন ঋদ্ধিকে একটু ছোঁয়ার জন্য ইচ্ছে করছে। কন্ট্রোল করার জন্য একবার চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিল। মাথা চেপে ধরে কন্ট্রোল বলো আর পালো না। কন্ট্রোল হারিয়ে এগিয়েতে থাকে। ঋদ্ধি তাকিয়ে আছে, কী করবে ভেবে পাচ্ছে না। তারপর চোখ গেল বেডের উপর। সেখানে ওর জন্য বিভিন্ন কাপড় রাখা আছে, সালোয়ার কামিজ, শাড়ি, টপস, গাউন
টি শার্ট স্কার্ট সব ধরনের ড্রেস। রীতি গায়ের টাওয়ালটা ধরে দৌড় দিল। আরিয়ান প্রথমে বুঝতে পারেনি, রীতি পাশ কাটিয়ে চলে যাওয়ার পর বুঝলো। রীতি যখন একটা সালোয়ার কামিজ নিয়ে আবার দৌড় দেবে, আর তখনই পারল না, কারণ তার আগেই আরিয়ান রীতিকে ধরে ফেলেছে। রীতির হাতের কাপড়গুলো পড়ে গেল। রীতি এখন ছোটার জন্য চেষ্টা করছে, কিন্তু পারছে না, মুখেও কিছু বলতে পারছে না। আরিয়ান রীতির হাত দুটো পিছনে ঘুরিয়ে এক হাত দিয়ে চেপে ধরল। তারপর রীতির মাথার পিছনে গলা দিয়ে চুলের ভিতর হাত দিয়ে চুল আঁকড়ে ধরে ঋদ্ধিকে আরও কাছে টেনে আনলো। তারপর ঋদ্ধির চুলে মুখ গুজল। চুলের শরীরে মিষ্টি সুবাসে যেন আরও মাতাল হয়ে যাচ্ছে। গালে মুখে গলায় ঘাড়ে নাকে ঘষছে আর ঠোঁট ছোঁয়াচ্ছে। ঋদ্ধি থরথর করে কাঁপছে। আরিয়ান উঠে ঋদ্ধি থেকে 1 ইঞ্চি দূরত্ব রেখে তার নজর ঠোঁটের দিকে তাকালো। ঋদ্ধি জোরে জোরে শ্বাস নিচ্ছে আর তার ঠোঁট অসম্ভব পরিমাণে কাঁপছে, যেটাই আরিয়ানকে আরও আকর্ষিত করছে। আরিয়ান আর সহ্য করতে না পেরে ছট করে ঋদ্ধিকে টেনে ওর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল, কিন্তু বেশিক্ষণ স্থায়ী রাখতে পারল না, কারণ তার আগেই মেড সার্ভেন্ট নিচ থেকে চিৎকার করতে লাগলো খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে তাই। তবুও আরিয়ান না শোনার ভান করে তার কাজ চালিয়ে গেল, কিন্তু ঋদ্ধি অনেক ছাড়ার চেষ্টা করছে। তাই আরিয়ান চোখ খুলে ঋদ্ধির দিকে তাকিয়ে দেখে ঋদ্ধির চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আরিয়ান ওরকম অবস্থাতেই ওকে চোখ গরম করে চোখ দেখালো, আর ঋদ্ধির ওতে ভয় পেয়ে চুপসে গেল। আর আরিয়ানও তার কাজ আরও কিছুক্ষণ চালিয়ে গেল, আর অমৃতের মতো মিষ্টি স্বাদ মন ভরে নিয়েই তবে ছাড়লো। তারপর কানে কাছে ফিসফিস করে বলল, আমার সামনে আর এভাবে কখনো আসবে? আসলে এমনিতে হবে। অবশ্য আমার ভালোই হবে, বউকে একটু আদর করতে পারবো। ছোটখাটো আদর অবশ্য তুমি না চাইলে আমি করব, ওতে তুমি বাধা দিতে পারবে না। আমারটা আমি আদা করেই নেব। তারপর কানের লতিতে কামড় দিয়ে একটা চুমু দিয়ে ছেড়ে দিল। ঋদ্ধির যেন এতক্ষণে জীবন ফিরে পেল। এতক্ষণ ওর দম বন্ধ হয়ে আসছিল। তারপর আরিয়ানের দিকে তাকিয়ে বড় বড় নিঃশ্বাস নিয়ে হাতের উল্টো পিঠ দিয়ে ঠোঁট মুছিয়ে নিল, কিন্তু এতেই আরিয়ান বিগড়ে গেল। এই এই ঠোঁট মুছলে কেন? তুমি আমার ঠোঁটে ছোঁয়া পেয়েছো বলে মুছে ফেলছো? খবরদার, এরপরে আর কোনোদিনও এমন করবে না ভুলেও। ঋদ্ধির ঠোঁট মুছে ফেলায় আরিয়ান আবার ঋদ্ধির ঠোঁটে অল্প কিছুক্ষণ চুমু খেল। এবার মুছলে আমি ছাড়বো না কিন্তু। আরিয়ান মুচকি হেসে বলল, যাও রেডি হয়ে আসো, আর বেশিক্ষণ থাকলে কিন্তু বেশি কিছু করে ফেলতেও পারি। কিছুক্ষণ পরে ঋদ্ধির একটা সুন্দর বেবি পিঙ্ক কালারের 3 পিসের সাথে প্লাজো পরে বের হলো। আর রুমে দরজা খুলে আগে উকি মেরে দেখলো কেউ নেই আশেপাশে। তারপর হাসলো আর রুমের বাইরে বের হলো, কিন্তু হঠাৎ কোথা থেকে আরিয়ান এসে ঋদ্ধিকে খপ করে কোলে তুলে নিল। ওই নামান আমাকে, আমি আপনার কাছে থাকবো না। আজই বাপিকে কল দিয়ে বলবো আমাকে নিয়ে যেতে। আমাকে শুধু অত্যাচার করে, থাকবো না আর। রিধি চুপ, আর একটা কথাও বলবে না। ঋদ্ধি আরিয়ানের গরম করা চোখ দেখে ভয় ঠোঁটে 1 আঙ্গুল দিয়ে চুপ করে গেল। আরিয়ান সেটা দেখে মনে মনে হেসে ফেল। আমি তোমাকে কোথাও যেতে দিচ্ছি না, আর আমি তোমাকে অত্যাচার করি না, করলেও সেটা রোমান্টিক অত্যাচার, বুঝলে সোনা? তারপর কোলে রেখে ঋদ্ধির কপালে কিস করে দিল। উফ, এই মেয়েটাকে পাওয়ার পর আমি কেমন জানি হয়ে গেছি, আজকাল নিজেকে চিনতে পারি না। তারপর ঋদ্ধিকে নিয়ে এসে ডাইনিং টেবিলে নিজের কোলের উপর নিয়ে ঋদ্ধির কোমরে হাত দিয়ে বসে পড়ল। সেটা দেখে ঋদ্ধি নামার জন্য কাঁপা কাঁপা স্বরে বলল, আমাকে নামিয়ে দিন, আমি চেয়ারে বসে খেতে পারবো। না, তুমি আমার কোলে বসে ভেবে প্রতিদিন খাবে। তোমার মতো পিচ্চিকে সারাদিন কোলে নিয়ে বসে থাকলেও আমার সমস্যা হবে না। এটা শুনে ঋদ্ধির জান শুকিয়ে গেল। তারপর মুখ গোমরা করে বসে থাকলো চুপচাপ। শোনো জান পাখিটা, এখন অল্প কিছু খাও, 3টা ভেজে গেছে। একটু ঘুমিয়ে উঠে নামাজ পড়বে, আজ থেকে প্রতিদিন পড়বে। আমার জন্য, তোমার জন্য, সবার জন্য দোয়া করবে, বুঝছো আমার সোনাটা? তুমি তো আমার কোলে চাও, আমি তোমার সাথে একসাথে জান্নাতে যেতে চাই। জান্নাতে তোমার আমার সুন্দর একটা ঘর বানাবো, আমাদের সংসার সুখের সংসার ওখানে হবে। ঋদ্ধি আরিয়ানের দিকে তাকিয়ে থাকলো, আর আরিয়ান ঋদ্ধির মুখে খাবার পুড়ে দিল। তারপর ধমক দিয়ে বলল, খাও। ভয়ে ঋদ্ধি তাতেই খেতে লাগলো। আপনি খাবেন না? না, তুমি খাও, আমি অনেক আগে খেয়েছি। ডাক্তার তোমাকে বেশি করে খেতে বলেছে, তুমি অনেক উইক। বেশি করে খেয়েও শরীর শক্তি করবে,
তারপর আমরা অনেকগুলো বেবি নেব। ঋদ্ধি এসব শুনে বড় বড় ঠোক খেল। তারপর হঠাৎ আরিয়ানের ঠোঁটের দিকে নজর গেল। কি সুন্দর ঠোঁট, গোলাপের পাপড়ির মতো। তখন কিসটা ভালোই লাগছিল। আরিয়ান ঋদ্ধির চাহনি দেখে দুষ্টামি করা শুরু করলো। ঋদ্ধির পায়ে পা দিয়ে সুড়সুড়ি দিতে শুরু করলো। আবার ঋদ্ধির কোমরে একটা চাপ দিয়ে স্লাইড করতে থাকলো টেডি ইসমাইল দিয়ে। ঋদ্ধি এতে বিষম খেলো। আরিয়ান তো ঋদ্ধির বিষম খাওয়া দেখেই ঘাবড়ে গেছে। ঋদ্ধি যে তার জান। একটা দিনই হোক না কেন ঋদ্ধিকে সে খুব ভালোবাসে, ভুলেও তাকে হারাতে চায় না। আরিয়ান তাড়াতাড়ি ঋদ্ধিকে পানি খাইয়ে দেয় আর মাথায় চাপড় মারে। তারপর আরিয়ান উঠেই ঋদ্ধিকে কোলে নিয়ে বেসিনের কাছে গিয়ে ঋদ্ধিকে ফ্রেশ হতে বলে। ঋদ্ধি ফ্রেশ হয়ে তারপর কিছুটা শান্তি পায়। আর তারপর ডাইনিংয়ে এসে আরিয়ান আবার পানি দেয়। ঋদ্ধি সেটা খেয়ে নেয়। মিনিট 5 পর আস্তে আস্তে ঠিক হয়ে আসে আর আরিয়ান যেন স্বস্তি পায়। ঋদ্ধি স্বাভাবিক হলে আরিয়ানের কার্যক্রমগুলোর জন্য রীতিমতো অবাক হয়ে যায়। সত্যি কি লোকটা তাকে খুব ভালোবাসে? লোকটা তো অনেক বড় লোক, কত সুন্দর হ্যান্ডসাম দেখতে, সে তো তার নখেরও যোগ্য না। এসব ভাবতে ভাবতে কিছুক্ষণ পর তার মুখে নরম কোমল কিছুর ছোঁয়া অনুভব করে। ঋদ্ধি আবেশে চোখ বন্ধ করে ছোঁয়াগুলো অনুভব করতে থাকে। ছোঁয়াগুলো খুব তার কাছে পরিচিত লাগছে। দেখতে চাই ভেবে চোখ খুলে ফেলল। সে আর কেউ না, তার হ্যান্ডসাম বর আরিয়ান। আরিয়ান খুব ভয় পেয়ে গেছিল, কিন্তু এখন সে নিজেকে কন্ট্রোল করতে ঋদ্ধির সারা মুখে ভালোবাসার পরশ দিতে থাকে। তারপর কিছুক্ষণ ঠোঁটে কিস করে ঋদ্ধিকে জড়িয়ে বুকের মধ্যে শক্ত করে ধরে রাখে, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। মনে মনে আরিয়ান প্রতিজ্ঞা করে আর কোনোদিনও খাবার সময় এমন করবে না। ঋদ্ধির খুব ভালো লাগছিল, তখন নিজেকে শক্তিহীন লাগছিল। আস্তে আস্তে ঋদ্ধি আরিয়ানের বুকে পুরো ভর দিয়ে দেয় আর আরিয়ান ঋদ্ধিকে শক্ত করে আগলে রাখে। ঋদ্ধিকে কোলে নিয়ে রুমে আসে, বেডের উপর কোলে নিয়ে কিছুক্ষণ বসে থাকে। বসে থাকাকালীন ঋদ্ধির মাথায়, গালে, কপালে কিছুক্ষণ পরপর চুমু দিতে থাকে। আবার ঋদ্ধির আঙ্গুল নিয়ে খেলা করে। তারপর রিল্যাক্স হয়ে বড় একটা শ্বাস ছেড়ে বলল, যাও সোনা, অজু করে আসো। বিয়ের পর স্বামীর স্ত্রীর শুকরিয়া আদায় করে নামাজ পড়ে 2 রাকাত তুমি আর আমি পড়ব। আমরা নতুন জীবন আল্লাহর নামে শুরু করতে চাই। ঋদ্ধি চুপচাপ উঠে গেল অজু করতে। ও এইটুকুর মধ্যে কিছুটা আরিয়ানের সাথে শুয়ে গেছে। তারপর আরিয়ানও অজু করে নামাজ পড়ে নিল। আরিয়ান আগে তেমন নামাজ পড়তো না, তবে ঋদ্ধি আসার পর থেকে ও ভেবেছে এবার থেকে সবসময় আল্লাহর পথে চলার চেষ্টা করবে। ওরা ঋদ্ধির জীবনে আল্লাহর ভালোবাসা চাই, তাদের যেন সুখের সংসার হয়। তার জীবনে এমনিতেই অনেক দুর্ঘটনা ঘটে, তাই আল্লাহর কাছে নিজেকে সমর্পিত করে রাখবে। তাদের জীবনে যেন খারাপ কিছু না ঘটে। ঋদ্ধিকে সে কখনো কষ্ট দিতে চায় না। নামাজ পড়ার কিছুক্ষণ পরেই আসরের আজান দিয়ে দেয়। আরিয়ান ঋদ্ধিকে নামাজ পড়তে বলে আর সাবধানে থাকতে বলে, আর যেন রুম থেকে না বের হয় বলে। আরিয়ান ঋদ্ধির কপালে চুমু দিয়ে বের হয়ে যায়। ঋদ্ধি আরিয়ানকে যত দেখে ততই মুগ্ধ হয়। আর কিছু না ভেবে ঋদ্ধি নামাজ পড়ে নিল। আজ অনেক দিন পর যেন মনে শান্তি পাচ্ছে খুব নামাজ পড়ে। ঋদ্ধি রুমে কিছুক্ষণ বসে থেকে তারপর তার বোন আর চাচাতো বোনের রুম খুঁজতে লাগলো। তার বোনেরা রাতে থেকে গেছে, কিন্তু বাকিরা চলে গিয়েছিল। ঋদ্ধির একটা রুম পরেই ওর বোনেরা আছে। রুমে ঢুকে দেখে তার 2 বোন একজন আরেকজনকে জড়িয়ে ধরে এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে। দুপুরে ঘুমে তারা একদম ডুবে আছে। বিকেল হয়ে গেছে, তারা টেরও পায়নি। ঋদ্ধি ওদের দুজনের মাথায় হাত বুলিয়ে দিয়ে তারপর আবার নিজের রুমে চলে আসলো। তারপর নিজের নতুন রুমটাকে দেখতে লাগলো। খুব সুন্দর রুমটা, সব জিনিসপত্র অনেক দামি দামি রাজকীয় অবস্থা। পুরো রুম সাদা ধবধবে রং করা আছে। রুমের আসবাবপত্র সব সাদা, হয়তো লোকটার পছন্দের রং সাদা। রুমের একদিকে পুরো দেওয়ালে কাচ দেওয়া আছে, সেটা খেয়াল করেনি ভারী পর্দার আড়াল হয়ে আছে সেজন্য। সেখানে গিয়ে ঋদ্ধি পর্দা টেনে দেখলো এখানেও বেলকনিও আছে। বেলকনিটা বড় অনেকটা। একটা সোফা সেট আছে 3 সেটের, আর এক সাইডে আবার একটা গোল টেবিল সাথে
3টা চেয়ার দেওয়া। বেলকনি থেকে চোখ সরিয়ে সামনে তাকিয়ে দেখে রপটপও আছে। এইটা ওর খুব ভালো লাগলো। অনেক গাছ লাগানো আছে, একটা দোলনাও আছে। ঋদ্ধির ছোটবেলা থেকে দোলনা খুব ভালো লাগে, তাই আর দেরি না করে দোলনায় গিয়ে বসে দোল খেতে শুরু করলো। এদিকে আরিয়ান নামাজ পড়ে রুমে এসে দেখে রুমে কেউ নেই। এটা দেখে আরিয়ানের বুকে ভয় লাগতে শুরু করে। ঋদ্ধি কোথায় গেল আশেপাশে খুঁজতে থাকে, বাইরে তো দেখেনি, মানে বাইরে নেই। আর আসার সময় গেটও খোলাও দেখেনি, মানে বাড়িতেই আছে। আরিয়ান ওয়াশরুমে দেখে আসার পর খেয়াল করলো বেলকনি খোলা আছে, মানে ঋদ্ধি বেলকনিতে গেছে। আর কিছু না ভেবে বেলকনিতে চলে গেল। বেলকনিতে গিয়ে কাউকে না পেয়ে রুফটপের দিকে তাকিয়ে দেখে ঋদ্ধি দোলনায় দোল খাচ্ছে আর খিলখিল করে হাসছে। আরিয়ান ঋদ্ধির কাছে দৌড়ে যায়, তারপর আস্তে আস্তে ঋদ্ধির পিছন থেকে দোলনায় দোল দিতে থাকে। ঋদ্ধি প্রথমে ভয় পেয়ে যায়, পরে পিছন ঘুরে দেখে আরিয়ান দোল দিচ্ছে। কিছুক্ষণ দোল দেওয়ার পর ঋদ্ধির পাশে বসে যায়, আর ঋদ্ধি আরিয়ানকে দেখে সরে বসে। কিন্তু আরিয়ান তো এটা মেনে নেবে না, তাই ঋদ্ধিকে এক ঝটকায় টেনে নিয়ে আসে আর ঋদ্ধির কোমর জড়িয়ে ধরে। আর ঋদ্ধি আরিয়ানের ছোঁয়ায় শক্ত হয়ে বসে থাকে। আরিয়ান আস্তে আস্তে দোল দেয়। সুন্দর মিষ্টি বাতাস বইছে ফুলের গাছ থেকে, খুব সুন্দর বাতাসের সাথে চারিদিক তার গন্ধ বয়ে বেড়াচ্ছে, আর পাখির কিচিমিচির আওয়াজ আসছে। ঋদ্ধি বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছে আরিয়ানের কাঁধে মাথা দিয়ে। আরিয়ান মুচকি হেসে ঋদ্ধিকে ভালো করে ধরে রাখে, কপালে একটা চুমু দেয়। কিছুক্ষণ পর আরিয়ানও ঘুমিয়ে পড়ে ওভাবেই। এমনিতেই সে ক্লান্ত ছিল অনেক, তাই ঠান্ডা ন্যাচারাল বাতাসে খুব দ্রুত ঘুমে তলিয়ে গেল। কিছুক্ষণ পরে ঘুম ভাঙে ঋদ্ধির। চোখ না খুলে অনুভব করে কিছুতে আটকে আছে, তাই ঋদ্ধি ছোটাছুটি করতে থাকে। এতে আরিয়ানেরও ঘুম ভেঙে যায়। ঋদ্ধির চোখ খুলে দেখে আরিয়ান তাকে জড়িয়ে ধরে আছে আর আস্তে আস্তে চোখ খুলছে, কিন্তু আরিয়ান চট করে চোখ বন্ধ করে নেয়। ঋদ্ধি ভাবলো আবার ঘুমিয়ে গেছে। ঋদ্ধি আরিয়ানের মুখের দিকে তাকিয়ে দেখে আরিয়ানকে দেখতে খুব সুন্দর লাগছে। ছেলেরাও যে এত সুন্দর হয় তা আরিয়ানকে না দেখলে ঋদ্ধি জানতোই না। কি মায়াবী চোখ, চোখগুলো টানা টানা। মেয়েদের তো টানা টানা চোখ খুব সুন্দর লাগে, ছেলেদেরও বুঝি অত সুন্দর লাগে। তার ঋদ্ধি আজ দেখলো আরিয়ানের চোখের গভীরতাও অনেক, তাই তো ঋদ্ধি চোখের দিকে তাকালে নিজেকে ছন্নছাড়া লাগে। সেজন্য ঋদ্ধি আরিয়ানের চোখের দিকে তাকায় না, তাকালেও খুব কম। চোখের পাপড়িগুলো কি সুন্দর। আরিয়ানের ভুরুগুলো একদম মোটাও না পাতলাও না, একদম পারফেক্ট, হালকা জোড়া লেগে আছে। আরিয়ানের ভুরুর মতো ঋদ্ধিরও ভুরু এমন জোড়া, একদম পারফেক্ট। আরিয়ানের ঠোঁটের নিচে তিলটা বেশ আকর্ষণীয়, ইচ্ছে করে একটা কিস দিয়ে দিই। চুলগুলো কি সুন্দর চিলকি, বাতাসে দুলছে হালকা হালকা, কপালে কিছু চুল পড়ে আছে, কি সুন্দর লাগছে দেখতে। আমাকে এভাবে খুঁটে খুঁটে দেখা হলে আমি কি এখন চোখ খুলতে পারি? ঋদ্ধি আরিয়ানের কথা শুনে চমকে উঠে ভ্যাবাচেকা খেয়ে যায়, কারণ আরিয়ান তো চোখ বন্ধ করেছিল। তো বুঝলো কেমন করে যে ও আরিয়ানকে এভাবে দেখছিল? আরিয়ান চোখ খুলে ঋদ্ধিকে অবাক হয়ে ভাবতে দেখে সেটা আরিয়ানই বলে দিল তার মনের প্রশ্নের উত্তর। কারণ তুমি আমার দিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখার সময় আমি একবার চোখ খুলেছিলাম। কেন জানি মনে হচ্ছিল কেউ আমার দিকে অনেকক্ষণ পলকহীনভাবে তাকিয়ে আছে, তাই চোখ খুলে দেখি আমার পরিটা আমার দিকে তাকিয়ে মন ভরে দেখছি, তাই আমিও তোমাকে দেখার সুযোগ করে দিলাম। আমি তো তোমারই, তোমাকে দেখতে দিয়েছিলাম এতক্ষণ। আমি জানি আমি তাকিয়ে থাকলে তুমি তাকাতে না আমার দিকে। ঋদ্ধি এসব শুনে আমতামতা করতে শুরু করে, কি বলবে বুঝতে পারছে না। আরিয়ান ঋদ্ধির আমতামতা করা দেখে জোরেই হেসে দেয়। এতে ঋদ্ধি করুণ চোখে আরিয়ানের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নেয়। আর আরিয়ানের থেকে নিজেকে ছাড়িয়ে নিতে গেলে আরিয়ানও তা করতে দেয় না, আরও জোরে শক্ত করে জড়িয়ে ধরে। তারপর ঋদ্ধির কপালে দুই গালে চুমু দেয়, তারপর ঠোঁটের দিকে এগিয়ে যায়। ঋদ্ধি আরিয়ানের এভাবে কাছে আসা দেখে ভয় পেয়ে যায়, সাথে অন্যরকম একটা অনুভূতি হয়, তাই নিঃশ্বাস ভারী হতে শুরু করে। আরিয়ান ঋদ্ধির ভারী নিঃশ্বাসে আরও উতলা হয়ে যায়, তাই চট করে ঋদ্ধির মাথার পেছনে চুল আরেক হাত দিয়ে গালে স্লাইড
করে কানে কাছে এনে ঠোঁট বসিয়ে দেয়। ঋদ্ধি চমকে ওঠে, কী করবে ভেবে পাচ্ছে না, হাত পা কাঁপতে থাকে। কিছুক্ষণ পর সেও আর রেসপন্স না করে থাকতে পারে না, তাই আরিয়ানের তালে ঋদ্ধিও চুপ থাকতে পারে না। চোখ বন্ধ হয়ে আসে আস্তে আস্তে। তারপর ঋদ্ধি আরিয়ানের পিছনে ছোট চুলগুলো শক্ত করে মুঠোয় নিয়ে নেয়। আরিয়ান ঋদ্ধির রেসপন্স দেখে মুচকি হেসে আরও কাছে টেনে আনে, কিন্তু তাদের ভালোবাসাবাসি বেশিক্ষণ স্থায়ী হলো না, কারণ ঋদ্ধি বোনেরা ঘুম থেকে উঠে তাদের খোঁজ করতে করতে এদিকে চলে এসেছে। অনেকটা এখন ছেড়ে না দিলে মান ইজ্জত সব শেষ হয়ে যাবে। মুখে একটা বিরক্তির ছাপ এনে ঋদ্ধিকে ছাড়তে বাধ্য হয়। ঋদ্ধি আরিয়ানের মুখ দেখে খুব হাসি পাচ্ছে, কিন্তু পরক্ষণেই কিছুক্ষণ আগের কথা ভেবে লজ্জে লাল হয়ে গেল। আর ও এতক্ষণ কি করলো এটা ভেবেই আরও লজ্জায় লাল নীল হতে থাকলো। আরিয়ান বিরক্তি মুখে বেলকনির গেটে একবার তাকিয়ে দেখলো এখনও ওরা কাছাকাছি আসেনি, তবে যে কোনো মুহূর্তেই চলে আসবে। আরিয়ান ওদিক থেকে চোখ সরিয়ে ঋদ্ধির দিকে চোখ পড়তে ঋদ্ধির লজ্জামাখা মুখে চোখ আটকে গেল। আরিয়ান ঋদ্ধির কানে কাছে বলতে লাগলো, সুইটহার্ট, তুমি এবার লজ্জা পেয়ে তোমার মুখ লাল ধারণ করেছো। আমি তো এখন আপেল না টমেটম ভেবে খেয়ে ফেলবো। উফ, তোমার বোনগুলো আসারও টাইম পেল না, আমাদের রোমান্সের ব্যাঘাত ঘটালো। তবে তোমার ওই সুইট লিপসটা দুটো হারিয়ে তো গিয়েছিলাম। উফ, আর একবার দাও না প্লিজ, তুমি তো লজ্জায় লাল হয়ে গেছো। এই অসভ্য লোকটা কি খারাপ! ছি, আমাকে আর কত লজ্জা দেবে? লজ্জায় আমি কোথায় লুকাই বুঝতেই পারছি না। আরিয়ান আবার আশপাশে একটু ভালো করে দেখে নিল। ঋদ্ধির বোনগুলো রুমের মধ্যে ওদের ডাকাডাকি করছে। আরিয়ান তো গেট বন্ধ করেছে, মানে বাইরে থেকে ডাকছে, তাই আস্তে আস্তে আওয়াজ আসছে, তবে শোনা যাচ্ছে ওদের ডাকছে। আরিয়ানের কথাটা মনে পড়তেই আবার ঋদ্ধিকে টেনে ঋদ্ধির ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। ঋদ্ধি হঠাৎ এমন হওয়ায় ভয় পেয়ে গেছে। তারপর ছোটার জন্য আরিয়ানকে হাত দিয়ে আরিয়ানের বুকে মারতে থাকে, কিন্তু আরিয়ান তো আরিয়ানই, সে তার কাজ এক মনে করে চলেছে খুব তৃপ্তিতে, মন ভরে খেয়েই তারপর ছালো। তারপর ঋদ্ধির কপালের সাথে কপাল ঠেকিয়ে হাতে হাত রেখে দুজনই হাঁপাতে থাকে। কিছুক্ষণ পর আরিয়ান বলে ওঠে, জান, তোমার ওই ঠোঁটের মধু একবার খেলেও মন ভরে না। কি লুচ্ছু ছেলে, এমন করে কেউ বলে? আচ্ছা, লোকটাকে আবার এখন বিরক্ত লাগে না কেন? এটা হয়তো কবুল শব্দের শক্তি। আর অন্য কেউ হলে এতক্ষণে ওকে থাপড়িয়ে চুল ছিঁড়ে ও ডিউস করে দিতাম, কিন্তু ওনাকে পারি না। কেমন জানি ওনাকে দেখলে সব গুলিয়ে যায়। ছি, এসব কি বলছেন? প্লিজ ছাড়ুন আমাকে। ওরা ডাকছে অনেকক্ষণ থেকে, আমাকে না পেলে ভয় পেয়ে যাবে। এত বড় বাড়িতে একাই আছে। না, আর একটু থাকি না প্লিজ। প্লিজ ছাড়ুন এবার, রোদ লাগছে অনেক। ওহ ইয়েস, তাই তো। আমি তো এক মুহূর্তের জন্য থাকবো না। তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি এই রোদে। ঘেমে গেছে আমার পরিটা, আমার বউটা, অনেক কষ্ট দিয়ে ফেললাম। কথাটা বলেই আরিয়ান তাড়াহুড়ো করে ঋদ্ধিকে কোলে নিয়ে জোরে জোরে হাঁটতে লাগলো। আরে কি করছেন? কোলে নিলেন কেন? ছাড়ুন। না, ছাড়বো না। আমি থাকতে তোমাকে কষ্ট করে হাঁটতে হবে কেন? এই রোদে তোমাকে আর এক মুহূর্ত এখানে রাখবো না। তুমি আমার জান, তোমার কষ্ট সোজা আমার বুকে গিয়ে লাগে। এই লোকটা আমাকে নিয়ে কেন যে এত পজিটিভ বুঝি না। মানুষ কি সত্যি কাউকে এতটা ভালোবাসতে পারে? ইস, কি সুন্দর চেহারা। মনে হচ্ছে তার চেহারা দিয়ে নোরানি বেয়ে বেয়ে পড়ছে। আল্লাহ তাকে কি সুন্দর করে নিজের হাতে গড়েছেন। এই মানুষটাই নাকি আমার সব। সত্যি কি আমি এত ভাগ্যবান? উনি নিশ্চয়ই কত মেয়ের ড্রিম বয়, আর এই উনিটাই আমার শুধুমাত্র হঠাৎ পাওয়া কিছু। নিজেও ভাবতে পারিনি নিজের জীবনে এমন কিছু পাবো, এত ভালোবাসা পাবো। আরিয়ান ঋদ্ধিকে দেখে মুচকি হেসে আবার হাঁটতে লাগলো। কিছুক্ষণ পর রুমের বেডের উপর ঋদ্ধিকে বসে আরিয়ান দরজা খুলে দিল, আর ঋদ্ধির বোনেরা হুড়মুড় করে ঢুকে পড়লো, আর কাঁদো কাঁদো ভাবে তারা বলতে লাগলো, আপি তুই দরজা খুলছিস না কেন? জানিস আমরা কত ভয় পেয়ে গিয়েছিলাম। ও কিছু না বোন, ঘুমিয়েছিলাম, বুঝতে পারিনি। আচ্ছা তোরা বস, আমি ফ্রেশ হয়ে আসি। ততক্ষণে আরিয়ান ফ্রেশ হয়ে গোসল সেরে চলে আসে, আর ঋদ্ধির বোনেরা তাদের রুমে যায়। এদিকে ঋদ্ধি আরিয়ানকে দেখে বিষম খেলো। আরিয়ান একটা টাওয়াল পরে মাথা মুছতে মুছতে বের হয়ে আসে। আরিয়ানের মাথার চুল পেয়ে পানি পড়ছে, কিছু পানি বুকে বেয়ে পড়ছে
বুকের লোমগুলো লেপ্টে আছে। ঋদ্ধি পলক্ষীনভাবে চেয়ে আছে, আর আরিয়ান আয়নার সামনে গিয়ে মিররে ঋদ্ধিকে দেখে তার দিকে চেয়ে আছে। আরিয়ান মুচকি এসে ধীরে ধীরে ঋদ্ধির একদম সামনে এসে দাঁড়ায়, কিন্তু ঋদ্ধির সেদিকে কোনো ধ্যান নেই। সে তো আরিয়ানকে দেখতে ব্যস্ত। আরিয়ান এবার কিলার ইসমাইল দিয়ে ঋদ্ধির ঠোঁটে কিস বসালো। এবার ঋদ্ধির হুঁশ ফিরল, বাট লেট করে ফেলেছে। এখন তো আরিয়ান ছাড়বে না। প্রায় অনেকক্ষণ পর ছাড়লো। ঋদ্ধি আরিয়ানের দিকে রাগি লুকে তাকিয়ে আছে, কিন্তু আরিয়ান তো তার বাঁকা হাসি দিতে ব্যস্ত। আপনি খুব খারাপ। আমি এখনো ফ্রেশ হইনি আর আপনি বারবার শুধু আমাকে ওই সব করছেন। ওসব কি করছি জান? ওসব মানে বোঝেন না? আমি এখনো ফ্রেশ হইনি, ব্রাশ না করে এসব কি করছেন? ও, তার মানে তুমি বলতে চাচ্ছ আমি ব্রাশ করে আসার পর করব? আমি এটাও বলতে চাইনি। তাহলে কি বলতে চাচ্ছ?